আসসালামু আলাইকুম। P2 এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকস গুলা নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে ভৌত বিজ্ঞানের বিকাশ। এরপর আমরা পরিমাপ সম্পর্কে জানবো। এরপর বলবিদ্যা, নিউটনের সূত্র, মহাকর্ষ, অভিকর্ষ এবং কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব এবং ফাইনালি তরল ও বায়বীয় পদার্থের কিছু উম, বৈশিষ্ট্য নিয়ে আমরা ডিসকাস করব। তো আসলে প্রথমে দেখে নিই যে এগুলা থেকে কোন ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে বিসিএস পরীক্ষায় এসেছে। তো দেখো, 40তম বিসিএস একটা কোশ্চেন ছিল যে বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? আর্দ্রতা মাপার যন্ত্র। এরপর অল্টিমিটার কি? উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র, সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র, শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্র। এই ধরনের কোশ্চেন গুলা প্রায় বিসিএস এ আসে যে কোন যন্ত্র দিয়ে কি মাপা যায়। হ্যাঁ, এর দেখবা যে অনেক আসছে, রক্তচাপ, ভূমিকম্প, সমুদ্রের গভীরতা, এই ধরনের বেশ মানে অনেক কোশ্চেন দেখো অনেক বিসিএস এ কিন্তু আসছে অলরেডি। আরেক ধরনের কোশ্চেন আসে, সেটা হলো কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, যেমন এই যে পারমাণবিক বোমার আবিষ্কার কে, বা স্টিফেন হকিং কে ছিল, সাধারণ মানুষের জন্য বিদ্যুৎকে কাজে লাগানো কার অবদান সবচেয়ে বেশি। তার মানে এই কোশ্চেন গুলো কিন্তু আসছে বিজ্ঞানী রিলেটেড, যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে এটা। আর আরেকটা কি ধরনের দেখলাম, যে কোন যন্ত্র কোন জিনিস নির্ণয়ের জন্য ব্যবহার হয়। তার মানে এই রিলেটেড কোশ্চেন কিন্তু বেশ অনেকবার আসছে। এরপরে দেখো ওই যে এখান থেকে স্থিতিস্থাপকতা কোনটি বেশি স্থিতিস্থাপক। এরপর মহাকর্ষ অভিকর্ষ থেকে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ কোথায়, মাধ্যাকর্ষণ শক্তির মান শূন্য, ওজন কোথায় বেশি। এই ধরনের কোশ্চেনও বিসিএস পরীক্ষায় আগে এসেছে। তারপরে দেখো, চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ, এটা আসছে 37তমতে। তার মানে এগুলা কিন্তু মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, আর এখানে কাজ ক্ষমতা থেকে দেখো, কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি, এটা আসছে 11তম বিসিএস এ। কাজ ও বলের একক সম্পর্কে জানতে চাইছে 31তম বিসিএস এ। এরপর দেখো তরঙ্গ আর শব্দ, যেটা এখান থেকে কোন যন্ত্র তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে, এবং মোবাইল টেলিফোনের লাইনের ভিতর দিয়ে কোন শক্তি প্রবাহিত হয়, এটা হচ্ছে 36তম বিসিএস এ। তো দেখো, মোটামুটি সব এখানে আমরা যে টপিকস গুলো নিয়ে আজকে আলোচনা করব, এখান থেকে কিন্তু বেশ ভালো বড় একটা অংশ থেকে কিন্তু কোশ্চেন প্রায় প্রতি বছরই আসে। বিশেষ করে বিভিন্ন যন্ত্রের নাম, যে কোন যন্ত্র কোন কাজে ব্যবহার হয় এবং কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো ভৌত বিজ্ঞানের বিকাশ। হ্যাঁ, নর্মালি বিজ্ঞান দুই রকমের হয়, একটা হলো ভৌত বিজ্ঞান, হ্যাঁ, একটা হলো ভৌত, আরেকটা হলো জীববিজ্ঞান। হ্যাঁ, তো ভৌত বিজ্ঞান যেটা, সেটা হলো এই যে পদার্থ, রসায়ন, জ্যোতির্বিদ্যা বা ভূবিদ্যা, এগুলো হলো বিজ্ঞানের, ভৌত বিজ্ঞানের অংশ। আর জীববিজ্ঞান বলতে তো আমরা বুঝতেই পারছি যে প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, সেটা হলো জীব জগৎ, ওইটা আমাদের আলাদা একটা পার্ট। তো আমরা এখন ভৌত বিজ্ঞানের বিকাশ নিয়ে দেখবো, যে ভৌত বিজ্ঞানটা কখন থেকে শুরু হয়েছে, কোন কোন বিজ্ঞানী কি কি অবদান রেখেছে, এরপর কোন যন্ত্রগুলা কোন কাজে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে বিজ্ঞানী নিয়ে আলোচনা করব সে হলো থ্যালিস। থ্যালিস, ওনার সময়কাল ছিল 569 থেকে শুরু হয়েছে। তার মানে দেখো, খ্রিস্টপূর্ব 569, কত বছর আগে। উনি ওই সময় সূর্যগণ সম্পর্কে একটা ধারণা দেন, এবং উনি এটা বলেন যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। যদি একটা বৃত্তের মধ্যে তুমি যদি একটা ব্যাস ড্র করো, এই যে ব্যাস, তাহলে কি হবে, দুই পাশে দুইটা ইকুয়াল পোর্শন ক্রিয়েট হবে যে কোনো বৃত্তকে। এরপরে পিথাগোরাসের নাম হচ্ছে সবার পরিচিত, কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়তে পড়তে বড় হয়েছি। তো পিথাগোরাস সে কম্পমান তার নিয়ে গবেষণা করেন। এরপরে আছে আর্কিমিডিস। আর্কিমিডিস সে ধাতুর ভেজাল নির্ণয় করে। হ্যাঁ, এই গল্পটা আমরা অনেকেই জানি, যে ইউরেকা ইউরেকা বলে সে দৌড়াদৌড়ি করছিল, তাই না? যে ধাতুর ভেজাল কিভাবে নির্ণয় করা যায়, যে কোনো একটা বস্তু যখন আমরা পানিতে যদি আমরা নিমজ্জিত করি, সে তার ওয়েটের সমান আহ পানি অপসারিত করে। তো কোনো ধাতু, সেটা যদি ভেজাল থাকে, সেটা আইদার ওই পরিমাণ ধাতুর চাইতে, মনে করো সোনা, হ্যাঁ, তুমি 1 কেজি সোনা নিলা। তো 1 কেজি সোনা যদি তুমি পানিতে নিমজ্জিত করো, তাহলে দেখা যাবে এখান থেকে 1 কেজি পানি অপসারিত হয়েছে। এখন সোনার মধ্যে যদি ভেজাল থাকে, মনে করো সোনার জায়গায় সোনাও আছে, আবার এটার সাথে অন্য কোনো ম্যাটেরিয়াল আছে, তখন এটা ডুবাইলে দেখা যাবে যে 1 কেজি
পানি সে অপসারিত করে নাই, আইদা সে বেশি করছে বা কম করছে, এইভাবে সে ভেজাল নির্ণয় করে। এবং সে গোলীয় দর্পণের সাহায্যে আগুন ধরানোর একটা কৌশল বের করে, যে গোলীয় দর্পণ গুলা, এই যে এখানে একটা ছবি আছে দেখো, হ্যাঁ, সে গোলীয় দর্পণের সাহায্যে সে সূর্যের তাপ বা সূর্যের আলোকে একটা জায়গায় কেন্দ্রীভূত করছে। তো যখন অনেক জায়গা থেকে তাপ একটা জায়গায় মানে একটা সেন্টারে এসে পড়ছে, তো এখানে আগুন ধরে গেছে। তো আগে তো যুদ্ধ হতো, তো উনি এই গোলীয় দর্পণের সাহায্যে আগুন ধরানোর একটা কৌশল বের করে, দূর থেকে জাহাজে আগুন লাগাই দিত, এরকম একটা ব্যাপার ছিল। এরপরে আমরা দেখব যে মুসলিম বিজ্ঞানীদের অবদান। আহ বিজ্ঞানের মধ্যে মুসলিম বিজ্ঞানীদের অনেক অবদান আছে। তো এর মধ্যে কয়েকটা নাম আমরা জানি, যেমন ইবনে সিনার নাম আমরা সবাই জানি, বা জাবির ইবনে হাইয়ান। ওনারা আলকেমির উন্নতি সাধন করে। আলকেমি জিনিসটা কি? আলকেমি হচ্ছে যে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি জাতীয় একটা জিনিস, এগুলার একটা অনেক কিছুর কম্বিনেশন হলো আলকেমি। এরপরে আছে আল বাত্তানি আল ফারাজি। উনি গ্রহ নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোল্যাব নামক যন্ত্র আবিষ্কার করে। তাহলে অ্যাস্ট্রোল্যাব এটা কে আবিষ্কার করে? আল বাত্তানি এবং আল ফারাজি। আল হাজেন সর্বপ্রথম এটা বলে যে আসলে উম, আমরা কোনো বস্তু দেখার জন্য ওই বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়তে হবে, তাহলে আমরা বস্তুকে দেখব। এর আগে ধারণা ছিল যে আমাদের চোখ থেকে আলো গিয়ে কোনো বস্তুর উপর পড়লে আমরা বস্তুকে দেখি। উনি সর্বপ্রথম এটা বলে যে না, বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লে আমরা দেখি। তো কালো বস্তুর তো আলো নাই, তো কালো বস্তু আমরা কিভাবে দেখি? কালো কালো বস্তুর তো কোনো আলো নাই, তো সেই ক্ষেত্রে দেখি কিভাবে? আসলে যেটা দেখি না ওইটাই কালো, হ্যাঁ, আশেপাশে সব দেখতেছি, শুধু কালো বস্তুটা আমরা দেখতেছি না, এই জন্য ওইটা কালো। হ্যাঁ, এরপর আরেকজন আছে আল মাসুদি। সে প্রকৃতির ইতিহাস বিষয়ক এনসাইক্লোপিডিয়া লেখেন, এবং উনি সর্বপ্রথম উইন্ড মিলের ধারণা দেন। উইন্ড মিল দেখছো না, যে ওই যে আহ, আমাদের দেশে তো নাই, বাইরের দেশগুলোতে দেখা যায় এরকম ঘোরে। হ্যাঁ, উইন্ড মিল, এটার সাথে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, বা অনেক জায়গায় এটা ইউজ করে পানি উত্তোলন করে, বায়ুকল বা উইন্ড মিল। আল মাসুদি উনি সর্বপ্রথম এটা সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমাদের উপমহাদেশের ভারতীয় বিজ্ঞানীদের কি অবদান ছিল বিজ্ঞানের ক্ষেত্রে। তো আমাদের উপমহাদেশের প্রাচীন যে বিজ্ঞানী যারা ভারতীয়, এর মধ্যে একজন ছিল কনাদ, এবং কনাদ পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু। আর আরেকজন ছিল ভাস্কর্যার্য, উনি সর্বপ্রথম পাই, যেটা পাই, হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে পাই। তো উনি সর্বপ্রথম বলেন যে পায়ের মান 22/7, 22/7 যেটা, এটাকে উনি পায়ের মান হিসেবে প্রচার করেন, এবং উনি প্রথম পৃথিবীর ব্যাস নির্ণয় করেন। আচ্ছা, এখন আমরা দেখবো ইউরোপীয় বিজ্ঞানীদের অবদান। তো ইউরোপীয় বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে যার নামটা প্রথমে আসে সে হলো লিওনার্দো দা ভিঞ্চি। তো উনি পাখির ওড়া পর্যবেক্ষণ করেন অনেক লম্বা সময়। পাখির ওড়া পর্যবেক্ষণ করে উনি উড়োজাহাজের মডেল তৈরি করেন। এটা থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের আধুনিক যে উড়োজাহাজ বা প্লেন যেটা, এগুলা কিন্তু এখান থেকেই আসছে। সর্বপ্রথম উনি এটার মডেল দেন পাখির ওড়া পর্যবেক্ষণ করে। এরপর আসছে ডক্টর গিলবার্ট, সে চুম্বকত্ব নিয়ে গবেষণা করেন। আহ এরপর স্নেল, সে আলোর প্রতিফলনের সূত্র আবিষ্কার করেন। হ্যাঁ, আলোর প্রতিফলন, যে আলো যে প্রতিফলিত হয়, তুমি এটা চেক করতে পারো যে একটা গ্লাসের মধ্যে যদি পেন্সিল ঢুকাই দাও, তাহলে দেখা যাবে যে এটা যেদিক দিয়ে ঢুকছে, এখানে গিয়ে মনে হবে যে এটা আসলে ওই জায়গাতে নাই, অন্য জায়গায় আছে। এটা কেন হয়? এটা আলোর প্রতিফলনের জন্য হয়, আলোর প্রতিফলন। উম এরপর আছে হাইগেন, সে আলোর তরঙ্গ তত্ত্ব, পেন্ডুলামের গতি এবং ঘড়ির যান্ত্রিক কৌশল বের করেন। তাহলে পরীক্ষায় যদি এই রিলেটেড কোশ্চেন থাকে যে আলোর তরঙ্গ তত্ত্ব কে আহ, আবিষ্কার করেন, তাহলে বলতে হবে হাইগেন, বা ঘড়ির যান্ত্রিক কৌশলকে আবিষ্কার করে হাইগেন। বন গুয়েরিক, সে বায়ু পাম্প আবিষ্কার করে, বায়ু পাম্প। এই যে বন গুয়েরিক, হ্যাঁ। আচ্ছা, ইনি হলো রোমার, সে আলোর বেগ সর্বপ্রথম বের করে, আলোর বেগ। এবং সে এই আলোর বেগ বের করার জন্য যেটা করেছিল, সে বৃহস্পতির একটা উপগ্রহ, এটা সে পর্যবেক্ষণ করে আলোর বেগটা নির্ণয় করেছিলেন। গ্যালিলিওর নাম আমরা সবাই জানি কম বেশি। আহ গ্যালিলিও স্মরণ, ত্বরণ, গতি, সময়, পতনের নিয়ম, স্থিতিবিদ্যা, এইসব জিনিস নিয়ে উনি গবেষণা করেছিলেন। নিউটন, আগে আমি চিন্তা করতাম যে এই নিউটন এই সূত্রগুলো আবিষ্কার করে এই প্যাচ লাগানোর কি দরকার ছিল। বিশেষ করে যখন ক্যালকুলাস পড়তাম, তখন মনে হতো যে কি দরকার ছিল এই ক্যালকুলাস আবিষ্কার করা। তো ক্যালকুলাস এটা নিউটন আবিষ্কার করছে। এরপর উনি বলবিদ্যা, মহাকর্ষ যে বিখ্যাত তার আপেল থিওরি, আর আলো, তাপ, শব্দ, এই বিষয়গুলো নিয়ে নিউটন
গবেষণা করেছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করি যে পায়ের মান 22/7 কে বলছে এটা? 22/7 এটা বলছে ভারতীয় বিজ্ঞানী ভস্কাচার্য। বায়ু পাম্প কে আবিষ্কার করে? বন গুয়েরিক। আলো আমাদের চোখে পড়ে এটা কে বলছে? আল হাজেন, মুসলিম বিজ্ঞানী আল হাজেন। হ্যাঁ, আল হাজেন বলছে যে আলো আমাদের চোখে এসে পড়ে। আর আলোর বেগ আবিষ্কার করে এটা কে বলছে? এটা রোমান। আচ্ছা, তাহলে আমরা এগুলো কিন্তু বারবার দেখতে হবে। হ্যাঁ, তো তোমার স্লাইড গুলা দেখলে যেটা হবে, এখানে তো ছবি সহ আছে, এটা যদি বারবার দেখো, মাঝে মাঝে একটু উল্টাইলা, হ্যাঁ, তাহলে দেখবো যে এটা মাথায় বসে যাবে। মানুষের হিউম্যান ব্রেইন যেটা, এটা কাজ করে কিভাবে, এটা কিন্তু আসলে তুমি একটা জিনিস দেখলা একবার, এটাই কিন্তু তোমার কিছুক্ষণ পরে কিন্তু এটা তুমি ভুলে যাবা যদি এটা বারবার প্র্যাকটিস না করো। তুমি যতবার দেখবা, লাইক তুমি এখন একবার দেখলা, কিছুক্ষণ পরে আরেকবার দেখলা, কাউট খেলার সময় একবার চোখে পড়লো, গুগল ফর্মে ওপেন বুক সলভ করার সময় একবার চোখে পড়লো, তখন দেখা যাবে যে তোমার মাথায় এটা স্ক্র্যাচ পড়বে। যত ক্র্যাচ পড়বে এটা স্থায়ী হবে তত। তখন দেখবা যে দেখলেই মনে পড়বে যে বায়োবাম কে আবিষ্কার করছে, তখন মনে পড়বে আরে বন গুয়েরি। ঠিক আছে, পায়ের মান 22/7 কে বলছে, ভাস্কর্য বলছে। যত দেখবা তত পার্মানেন্ট হবে। এবং ফাইনালি বিসিএস পরীক্ষায় পার্মানেন্ট নলেজ দিয়ে তোমার পরীক্ষা দিতে হবে। ভাষা নলেজ দেখবা আইদার দাগাইতে পারবে না ভয়ে, অথবা তুমি দাগাইলে ভুল দাগাবা। ওই জন্য একদম পার্মানেন্ট হতে হবে। হ্যাঁ, এই জন্য বারবার দেখতে হবে। আচ্ছা, এগুলো আমরা দেখলাম এতক্ষণ প্রাচীন কালে যে বিজ্ঞানীরা ছিল এবং তাদের অবদান, তারা কোন সেক্টরে গবেষণা করছে, এই জিনিসগুলো নিয়ে দেখলাম। এখন আমরা একটু আধুনিক ভৌত বিজ্ঞান দেখি, আধুনিক ভৌত বিজ্ঞানের কিছু বিজ্ঞানী এবং তাদের আবিষ্কারগুলো দেখি। তো আসো, প্রথমে আসো জেমস ওয়াট। জেমস ওয়াট কি করছে? বাষ্পীয় ইঞ্জিন তৈরি করছে। বাষ্পীয় ইঞ্জিন তো চিনো, আগেকার যুগে আহ ওই যে কি বলে, রেল লাইনের যে ইঞ্জিন গুলা দেখছো না, যে কয়লা পুড়িয়ে বাষ্প দিয়ে চলতো, ওটা হলো বাষ্পীয় ইঞ্জিন। এটা আবিষ্কার করছে কে? জেমস ওয়াট। তড়িৎ প্রবাহের চৌম্বকীয়, এটা আবিষ্কার করছে হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড। আর মাইকেল ফ্যারাডেকে আগেও আমরা দেখছি, সে কি করছে, দুইটা ল দিছিল না, যেটাকে আমরা ফ্যারাডের সূত্র বলি। তো উনি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরের প্রক্রিয়া এটা ব্যাখ্যা করে, যান্ত্রিক শক্তিকে কিভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। এরপর ম্যাক্সওয়েল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রকে একীভূত করে তড়িৎ চুম্বক তত্ত্বের বিকাশ ঘটান। তার মানে উনি যেটা করছে সেটা হলো তড়িৎ চুম্বক তত্ত্ব। হ্যাঁ, এটার উনি বিকাশ ঘটাইছে, তড়িৎ চুম্বক তত্ত্ব। হ্যাঁ, এরপর আছে মার্কনি। মার্কনি আমরা জানি যে সে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করে সে অধিক দূরত্বে মোর্স কোড সংকেত পাঠান সর্বপ্রথম। হ্যাঁ, মার্কনি। আর জগদীশচন্দ্র বসু, আমাদের খুব পরিচিত একজন, জগদীশচন্দ্র বসু সে বেতার যোগাযোগ, হ্যাঁ, বেতার যোগাযোগ নিয়ে সে এক স্থান থেকে আরেক স্থানে এই তাড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সে শক্তি প্রেরণ করে। হ্যাঁ, তখন থেকে কিন্তু আসলে বেতার যোগাযোগটা শুরু হয়। আমরা রেডিওতে যে এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ পাঠাই, এটা কিন্তু প্রথম এই জগদীশচন্দ্র বসু সেই শুরু করে। এরপর আছে রঞ্জেন, যে এক্স রে আবিষ্কার করে, এক্স রে। বেকেরেল, সে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে, বেকেরেল, যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা। ম্যাক্স প্লাঙ্ক, সে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব দেয়, বিকিরণ। হ্যাঁ, এরপর আসলে আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের অনেক গল্প আমরা জানি, তাই না? ইকুয়াল টু এমসি স্কোয়ার, বা আপেক্ষিক তত্ত্ব। যে সময় কিভাবে যায়, অনেক সময় দেখা যায় সময় তাড়াতাড়ি চলে যায়, তাই না? তুমি বান্ধবীর নিয়ে ঘুরতে গেছো, দেখলা টাইম তাড়াতাড়ি শেষ। আবার পড়াশোনা করতেছো, দেখবা যে এই রেকর্ডটাই যখন দেখবা 1 ঘন্টা আর কাটে না। হ্যাঁ, অনেক লম্বা মনে হবে। তো এইটা হলো যে আপেক্ষিক তত্ত্ব, যে সময় এক এক সময় তাড়াতাড়ি যায়, আবার কখনো যায় না। আচ্ছা, আর ওনার নামে অনেক আজে বাজে কথা ছড়ানো হয়। যেমন এই যে একটা কবিতা লিখে দিচ্ছে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, এটা আলবার্ট আইনস্টাইন বলছে। তো সে আবার ভেটো দিচ্ছে যে আমার নামে এসব উল্টাপাল্টা কথা চালানো বন্ধ করো। আচ্ছা, আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা অলরেডি দেখছি, সে পরমাণু বিষয়ক তথ্য দিয়েছে। নিলস বোর, সে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তর সম্পর্কে সে ধারণা দিচ্ছে প্রথম, নিলস বোর। অটো হার্ন স্ট্রেসম্যান, তারা প্রথম এইটা বের করে যে নিউক্লিয়াস ফিশনযোগ্য। হ্যাঁ, যে একটা পরমাণু এটারই তো আগে সবচেয়ে ক্ষুদ্রতম মনে করা হতো, যে পরমাণু এইটাই সবচেয়ে ক্ষুদ্রতম, পরে দেখা গেল না, এটার ভিতরে আরো ছোট জিনিস আছে, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো ওনারা আবিষ্কার করলো যে এই নিউক্লিয়াস ফিশনযোগ্য, এটারও ভাঙা যায়, এটা ভাঙলে যেটা হয় এনার্জি প্রডিউস হয়। এই ধারণা থেকেই কিন্তু কি হয়েছে বলতো, পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে।
সত্যেন্দ্রনাথ বসু সে প্লাঙ্কের বিকিরণ সূত্রের বিকল্প ধারণা দেয়। এরপর আব্দুস সালাম, সেলডন রসু ও স্টিভেন ওয়াইনবার্গ তারা তড়িৎ দুর্বল বল নিয়ে গবেষণা করেন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বেশ অনেকগুলো বিজ্ঞানীর তাদের আবিষ্কার বা তাদের যে গবেষণার যে ফিল্ড ছিল, সেক্টর ছিল, এগুলা নিয়ে আমরা দেখলাম। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দেখবো, সেটা হলো যন্ত্রের ব্যবহার। আমরা যখন পূর্ববর্তী বিসিএস এর কোশ্চেন গুলো দেখলাম, তো প্রচুর প্রশ্ন কিন্তু আসছে এখান থেকে, হ্যাঁ, যন্ত্রের ব্যবহার থেকে। তার মানে এগুলা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তো আসলে দেখি অডিওমিটার। অডিওমিটারটা শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্র। অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। অ্যাক্সেলেরোমিটার, এটা ত্বরণ পরিমাপ করা হয়। ত্বরণ, একটা বস্তু ত্বরণ পরিমাপ করার জন্য এই অ্যাক্সেলেরোমিটার ইউজ করা হয়। অ্যানিমোমিটার, এটা বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপ করা হয়। অ্যানিমোমিটার। আচ্ছা, অল্টিমিটার, অল্টিমিটার দিয়ে উচ্চতা নির্ণয় করা হয়। দেখবা বিমানের মধ্যে অল্টিমিটার লাগানো থাকে, বিমানে কত উঁচায় আছে এটা দেখার জন্য অল্টিমিটার ব্যবহার করা হয়। অ্যামিটার, এটা হলো বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র। এখানে তার থাকে, তার দুইটা তুমি কোনো একটা সার্কিটের মধ্যে যদি ধরো, দেখাই দিবে যে এটার মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। অডোমিটার, এটা হলো গতি নির্ণায়ক যন্ত্র, মোটর গাড়ির গতি। তোমরা এই যে দেখছো না, যে গাড়ির সামনে থাকে স্পিড দেখার জন্য, এটাই অডোমিটার। ওহম মিটার, এটা দিয়ে পরিবাহের রোধ নির্ণয় করা যায়। রোধ, যে একটা পরিবাহের মধ্যে কতটুকু রোধ বা রেজিস্ট্যান্স আছে, এটা ওহম মিটারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। ক্যালোরিমিটার, এটা দিয়ে আমরা তাপ পরিমাপ করি, তাপ। আচ্ছা, এটা হলো জাইরো কম্পাস। জাইরো কম্পাস দিয়ে আমরা জাহাজের দিক নির্ণয় করি। জাহাজের দিক নির্ণয় করার জন্য জাইরো কম্পাস ইউজ করা হয়। গ্যালভানোমিটার, এটা হলো ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা হয়। ক্ষুদ্র, গ্যালভানোমিটার দিয়ে ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ আমরা নির্ণয় করি। আর স্ক্যাকোগ্রাফ, এটা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করা যায়। তাহলে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হলো ক্যাসকোগ্রাফ। ট্যাকোমিটার, ট্যাকোমিটার দিয়ে আমরা উড়োজাহাজের গতি নির্ণয় করি। টেনসিওমিটার দিয়ে তরলের পৃষ্ঠটান পরিমাপ করা যায়। পাইরোমিটার দিয়ে বিভিন্ন তারকা, মেইনলি সূর্যের উত্তাপ নির্ণয় করা যায়। হ্যাঁ, এরকম দেখছো এখন আমরা যখন করোনার মধ্যে এই ধরনের থার্মোমিটার আমরা অনেক জায়গায় দেখছি। আর এটা হলো থার্মোমিটার, নর্মাল যে ক্লিনিক্যাল থার্মোমিটার, এটা দিয়ে আমরা আমাদের শরীরের উষ্ণতা মাপতে পারি। পাওয়ার থ্রেশার, এটা দিয়ে ধান মাড়াই করা হয়। এখন গ্রামে গেলে দেখবা যে আগে তো দেখা যেত যে ওই যে লোকজন পিটায়া পিটায়া ধান আলাদা করতো। এখন এই পাওয়ার থ্রেশার ইউজ করে, এটা দিলে অটোমেটিক্যালি তোমার ধান গুলা আলাদা করে দেয় গাছ থেকে। ফ্যাদোমিটার, এটাতে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। এটা এক ধরনের সাউন্ড ইউজ করে, আমরা পরে এটা অবশ্য দেখবো যে সাউন্ড দিয়ে আমরা এই গভীরতাটা মাপি। এখান থেকে সাউন্ড পাস করা হয়, এই সাউন্ডটা একদম বটমে গিয়ে ব্যাক করে আবার, হ্যাঁ, ইকো হয়। ইকো সাউন্ডটা যখন মানে নিচ থেকে আবার উপরের দিকে ব্যাক করে, তখন এটার একটা টাইম ইন্টারভালটা মেজার করা হয়, যে গেল আর আসলো এটা কত সময় লাগে। এইটা থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। আচ্ছা, বোলোমিটার, এটা বিকিরণ পরিমাপ যন্ত্র, বিকিরণ। আচ্ছা, ভ্যালাটোমিটার, এই ভ্যালাটোমিটার দিয়ে ব্যাক পরিমাপ করা হয়। ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার দিয়ে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। দুধের বিশুদ্ধতা, তাহলে যদি পরীক্ষায় আসে দুধের বিশুদ্ধতা পরিষ্কারের বিশুদ্ধতা নির্ণয়ের যন্ত্রের নাম কি, তাহলে কি হবে? ল্যাক্টোমিটার। স্পিডোমিটার, স্পিডোমিটার দিয়ে দ্রুতি পরিমাপ করা হয়। দ্রুতি। রেইন গেজ, রেইন গেজ দিয়ে বৃষ্টি পরিমাপ করা হয়। এটা কিছু না, তুমি এটা একটা বোতল রেখে দিলা, বৃষ্টি হইলো, কতটুকু জমলো এটা বলে দিলা যে এতটুকু বৃষ্টি হয়েছে, এটা রেইন গেজ বলে। হাইগ্রোমিটার, এটাতেই বায়ুর আর্দ্রতা নির্ণয় করা যায়। হাইগ্রোমিটার, বায়ুর আর্দ্রতা। হাইড্রোমিটার, হাইড্রোমিটার দিয়ে তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা যায়। হাইড্রোমিটার, এই যে, হ্যাঁ, এই যে, এটা হলো হাইড্রোমিটার। হাইড্রোফোন, হাইড্রোফোন দিয়ে পানির তলায় শব্দ নিরূপণ করা যায়। পানির তলায় যে শব্দ, এইটা এই হাইড্রোফোন দিয়ে ক্যাপচার করা যায়। স্পিরিনিক্তি, এটা দিয়ে সরাসরি বস্তুর ওজন নির্ণয় করা যায়। আমরা যেটাতে মাপি, এটা কি মাপি? ওজন মাপি না ভর মাপি? দোকানে গেলে আমাদের যে মেপে দেয় কেজি, এটা কি ওজন না ভর? ভর, তাই না? আমরা আসলে ভর মাপি, ভরের একক হলো কেজি। আর ওজনের একক, ওজনের একক হলো নিউটন। আমরা জানি যে ওজন যদি ডব্লিউ হয়, এটা ইকুয়াল টু হলো এম জি। এম হলো ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ। তার মানে ডব্লিউ মাপতে হলে তোমার ভর এবং অভিকর্ষ ত্বরণ দুইটাই লাগবে।
তো স্প্রিং নিক্তি এটা সরাসরি তোমার ওজনটা মেপে দিতে পারে। স্টেথোস্কোপ জানো তোমরা, এই যে ভাইটা, উনি ডাক্তার, এর আগে অবশ্য উনি অ্যাস্ট্রোনট ছিল। তো উনি এই যে ওনার যে দেখা যাচ্ছে এটাকে আমরা বলি স্টেথোস্কোপ। এটা দিয়ে আমরা কি করে ডাক্তার, যে হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণয় করে। এরপর আসে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্প তরঙ্গ বা ভূমিকম্পের পরিমাপ জানা যায়। এটা কিছু না, এটা নর্মাল একটা জিনিস, মানে একদম নর্মালও না। এটা হলো যে যখন ভূমিকম্প হয় এটা তখন মুভ করে। ভূমিকম্পের সময় কি হয়, কাঁপে না সবকিছু, তখন এইটা মুভ করে। তো এটা দেখে বোঝা যায় যে কি মাত্রা ভূমিকম্প হয়েছে। সিসমোগ্রাফ ভূমিকম্প তরঙ্গ নির্ণায়ক যন্ত্র। এরপর আছে স্ফিগমো ম্যানোমিটার। এটা দিয়ে আমরা রক্তচাপ পরিমাপ করি, দেখছো, প্রেসার মাপার যন্ত্র বলি আমরা যেটাকে। ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুর চাপ নির্ণয় করি, ব্যারোমিটার। আরেকটা হলো সেক্সটেন্ট। এটা দিয়ে গ্রহ নক্ষত্রের উন্নতি পরিমাপ করা যায়। হ্যাঁ, গ্রহ নক্ষত্রের উন্নতি এটা মনে রেখো। হ্যাঁ, এটা এমনি মনে থাকবে তোমাদের যে সেক্সটেন্ট দিয়ে গ্রহ ও নক্ষত্রের উন্নতি পরিমাপ করা যায়। আমরা কিন্তু অনেকগুলো যন্ত্রের ব্যবহার দেখলাম। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মনে রাখার জন্য আমি আবার বলি যে এগুলো বারবার দেখতে হবে, যত দেখবা তত দেখবা সেট হয়ে যাবে মাথায়। হ্যাঁ, আর বেশি বেশি কাউট খেলবা, গুগল ফর্মে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা পরীক্ষার হলে দেখলেই মনে আসবে যে আরে এই সিসমোগ্রাফ, এটা ভূমিকম্প, এটা ভুল হবে না। ওকে, আসলে এবার আমরা একটু পরিমাপ সম্পর্কে আলোচনা করি। পরিমাপ, পরিমাপ মানে তোমরা জানি যে কোনো কিছু মেজার করা, তাই না? মেজারমেন্ট বা পরিমাপ, অনেক কিছু আমাদের মাপা লাগে। এক এক জিনিস আমরা এক এক ভাবে আমরা মেজার করি। একটা হলো যে তুমি একটা রাস্তা মাপতে চাও, ঠিক আছে, এটা তুমি ফুট হিসেবে মাপলা। ভর মাপবা, তুমি বললা কয় ফিট ভর, এটা হবে যে আরে তোর ওজন কয় ফিট, এটা কি হবে? হবে না। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা একক আমরা ইউজ করি, তাই না? একক পরিমাপের বিভিন্ন ধরনের একক হয়। এই একক গুলা কয়েক রকমের হয়। একটা হলো সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি। সিতে হলো সেন্টিমিটার, জিতে গ্রাম, আর এস এ হলো সেকেন্ড। মানে সবকিছু আমরা সেন্টিমিটার, গ্রাম বা সেকেন্ডে মেজার করব। আরেকটা আছে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। মানে এখানে লেন্থ, যেটা লেন্থ, এই লেন্থকে আমরা প্রকাশ করব ফুটে। আর ওজন, যেটা ওজন বা যেটা, এটাকে আমরা ইউজ করব পাউন্ডে। আমাদের দেশে এটা আসলে খুব বেশি অ্যাপ্লিকেবল না, আমরা ইউজ করি না। আর সময় হলো সেকেন্ড, এটা বাইরের দেশগুলোতে ইউজ করে। এরপর আছে এমকেএস পদ্ধতি, এটা হলো মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। এটা হলো দূরত্বের জন্য, লেন্থ বা এরিয়া মাপার জন্য আমরা ইউজ করি। আর এটা হলো ভরের জন্য ইউজ করি, ভর, কিলোগ্রাম এবং সেকেন্ড, এটা সময়ের জন্য আমরা ইউজ করি। তাহলে এটা হলো এমকেএস, মিটার, কিলোগ্রাম এন্ড সেকেন্ড পদ্ধতি। আচ্ছা, এখন আসো রাশি। রাশি কি জিনিস? রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, এটাই হলো রাশি। হ্যাঁ, এটা ওই রাশি না। হ্যাঁ, সকালবেলা পত্রিকায় যে রাশি থাকে ওই রাশি না। যে থাকে না যে আজকের দিনটি কেমন যাবে, দেখবা সবগুলাতে একই জিনিস লিখে রাখে ঘুরায় ফিরে। আচ্ছা, তো রাশি বলতে আমরা যেটা বুঝি ফিজিক্স এর ভাষায়, যে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। রাশির নর্মালি দুই রকমের হয়। আহ একটা হলো তোমার মৌলিক রাশি, আর এটা হলো লব্ধ বা যৌগিক রাশি। তো মৌলিক রাশি এটা স্বাধীন বা নিরপেক্ষ, মানে এটা কারোর সাথে উপর ডিপেন্ডেন্ট না। আর মৌলিক রাশি নর্মালি 7টা হয়, 7টা মৌলিক রাশি। দেখো এখানে লেখা আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই জিনিসগুলোকে আমরা বলি মৌলিক রাশি। যেমন মনে করো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মনে করো মিটার লিখলাম। আচ্ছা, এই মিটারটা কি কারো উপরে ডিপেন্ডেন্ট? সে কিন্তু একাই, মিটারই। ভর দিলাম যে এটা হলো কেজি, সময় দিলাম সেকেন্ড বা মিনিট, যেটাই দাও তুমি, কিন্তু এটার সাথে কি অন্য কোনো কিছু রিলেশন আছে? নাই। তাপমাত্রা মনে করো ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেনহাইট অথবা কেলভিন, যেটাই বলো, এটার সাথে তো অন্য কিছু রিলেশন নেই। এই জন্য এগুলাকে আমরা বলি মৌলিক রাশি, যেগুলোর সাথে অন্য কোনোটার সম্পর্ক নাই। আরেকটা আছে যৌগিক বা লব্ধ রাশি। সেটা কি? মনে করো যে কয়েকটা মৌলিক রাশি মিলায় মিলায় একটা যৌগিক রাশি হয়। এটা চিনছো? এটাকে, আচ্ছা যাই হোক, যেমন মনে করো বেগ। বেগ ইজ ইকাল টু হলো দূরত্ব বাই সময়। তার মানে দেখো, দূরত্বকে যদি আমরা মিটার দিয়ে প্রকাশ করি, মনে করো যে দূরত্বকে আমি লিখলাম মিটার, সরি, দূরত্বকে আমি লিখলাম মিটার, আর সময়কে লিখলাম আমি সেকেন্ড। তাহলে এটা এইভাবে লেখা যায়, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন এই যে দেখো বেগ, এইটারে প্রকাশ করার জন্য তোমার কয়টা একক লাগছে দেখো। মিটার, এইটা একটা মৌলিক পদার্থ, মৌলিক রাশি।
এই সেকেন্ড সময় এটা একটা মৌলিক রাশি। তার মানে দুইটা মৌলিক রাশি একত্রিত হয়ে একটা রাশিকে প্রকাশ করছে, বেগকে প্রকাশ করছে। এই জন্য এই বেগকে আমরা বলি যৌগিক রাশি। সিমিলার এরকম দুই বা ততোধিক মৌলিক রাশি মিলে মিলে যে রাশিগুলো হয় সেটাকে আমরা বলি যৌগিক রাশি। আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হলো যে দিক বিবেচনায়, দিক আছে নাকি নাই, এই বিবেচনায় আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশির দিক নাই, যেমন মনে করো ভর, তুমি একটা মাছ কিনলা 10 কেজি ওজনের, এটার সাথে দিকের কোনো সম্পর্ক আছে যে উত্তর দিকে 10 কেজি ওজনের একটা মাছ কিনছি? ব্যাপারটা কিন্তু এরকম না। তার মানে ভরের সাথে দিকের কোনো সম্পর্ক নাই, এই জন্য এটা হলো স্কেলার রাশি। আর যেগুলোর সাথে দিকের সম্পর্ক আছে সেটাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন বল, বল মানে ফুটবল ক্রিকেট বল এই বল না, এটা হলো ফোর্স, ফোর্স বা বল, ঠিক আছে? এই ফোর্স মনে করো যে তুমি একদিকে ধাক্কা দিলা, এই ধাক্কাটা কোন দিকে দিছো এইটা ইম্পর্টেন্ট, বা বল প্রয়োগটা কোথায় হয়েছে এইটা ইম্পর্টেন্ট। মনে করো যে আহ, এটা একটা ভলিবল, এই ভলিবলে তুমি বল প্রয়োগ করলা, এখন এই বল প্রয়োগটা তুমি কোথায় করছো? উপরে যদি করো, মাঝখানে যদি করো, বা নিচের দিকে যদি করো, সব জায়গায় বল সেম অ্যামাউন্ট, ধরো 1 কিলো নিউটন বল তুমি প্রয়োগ করবা। এই 1 কিলো নিউটন বল তুমি যদি প্রয়োগ করো, তিনটা পয়েন্টে করলে কি এই বলটা একই দিকে যাবে না ভিন্ন দিকে যাবে? এইখানে যদি তুমি করো, এইখানে করলে সে নিচের দিকে যাবে, এইখানে করলে হয়তো সে সোজা যাবে, আর নিচের দিকে করলে এটা হয়তো উপরের দিকে উঠে যাবে। তার মানে দেখো, তুমি বল কোন জায়গায় প্রয়োগ করতেছো, কোন ডিরেকশনে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো যেসব রাশির সাথে দিকের সম্পর্ক আছে সেই রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলি। আচ্ছা, আরেকটা জিনিস এটা তোমরা কম বেশি জানো, এটা একটু দেখে নিবা, সেটা হলো যে দশের সূচক ও মান। যে এগুলো আমরা জানি, নর্মালি আমরা কিলোগ্রাম পর্যন্ত বা কিলোমিটার পর্যন্ত আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি, হ্যাঁ, যে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার বা কিলোগ্রাম, এগুলো আমরা ইউজ করি। এর উপরে আছে মেগা। মেগা হলো 10⁶, এটা হলো মেগা। 10⁹ হলো গিগা। আর 10⁻12 হলে টেরা। আর যদি 10⁻15 হয়, 10 যদি 15 হয়, সেই ক্ষেত্রে আমরা বলি পেন্টা। পেন্টা বলি এটাকে, ও সরি, আমরা এটাকে বলি পেটা। পেটা, পেন্টা না, এটা হলো পেটা। আচ্ছা, এখন আসো একক, কোনটার একক কি? দেখো, একক সম্পর্কে কিন্তু প্রশ্ন ছিল, যে যেমন কাজের একক কি, এই কোশ্চেন কিন্তু বিসিএস আসছে। তার মানে একক কিন্তু ইম্পর্টেন্ট। এই যে মিটার, সেকেন্ড, গ্রাম, এগুলোই আসলে একক। হ্যাঁ, এগুলোকে আমরা একক বলি। তো আরেকটা জিনিস হলো মাত্রা। মাত্রা হলো যে ভৌত রাশিতে উপস্থিত যে মৌলিক পদার্থগুলো থাকে, এই মৌলিক রাশিগুলোর সূচক, এটাকে আমরা মাত্রা বলি। যেমন মনে করো যে বল, বল ইকুয়াল টু হলো ভর ইন্টু ত্বরণ। হ্যাঁ, আমরা এটা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা হলো বল, এম হলো ভর, আর এ হলো ত্বরণ। তাহলে আমরা বল ইকুয়াল টু পেলাম ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, এইটার প্রত্যেকটা রাশির একটা করে মাত্রা থাকে, মাত্রা বা সূচক থাকে। যেমন ভর যেটা, এটাকে আমরা প্রকাশ করি এম দিয়ে, মাস, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি এবং দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। আবার ত্বরণ যেটা, ত্বরণ, ত্বরণ ইজিক্যাল টু হলো বেগ বাই সময়। ত্বরণ ইজিক্যাল টু হলো বেগ বাই সময়। আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই যে ত্বরণ, ত্বরণ ইজিক্যাল টু হলো বেগ বাই সময়। আচ্ছা, আবার বেগ ইজিক্যাল টু কি? আমরা জানি বেগ ইজিক্যাল টু হলো সরণ বাই সময়। সরণ বাই সময়, তাহলে এখানে কি লেখা যায়? বেগের পরিবর্তে যদি আমি এটা লিখি যে সরণ, আর নিচে সরণ বাই সময় দিলাম, আর আগের একটা সময় নিচে রয়ে গেছে, এটা দিলাম সময়, তাহলে কি হলো? সরণ, উপরে থাকলো সরণ আর নিচে থাকলো সময় স্কয়ার, সময় স্কয়ার। এখন এই যে সরণ যেটা, সরণ, এইটার মাত্রা হলো এল, লেন্থ, হ্যাঁ, সরণ কতটুকু সরছে এল। আর এই সময় যেটা, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, টাইম, তাহলে এটা হলো টি স্কয়ার, তাই না? টি স্কয়ার। তাহলে এইটার টোটালটা আমরা কি লিখতে পারি? এল টি মাইনাস 2, তাই না? এটা লিখতে পারি। তাহলে এইটা হলো এই ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি? এল টি মাইনাস 2। বোঝা গেছে? এই দেখো, ত্বরণের মাত্রা হলো এল টি মাইনাস 2।
তাহলে বল ইকুয়াল টু কি হবে, ভরের জন্য আমরা লিখতাম এম, আর ত্বরণের জন্য লিখলাম এল টি মাইনাস টু। তাহলে বলের মাত্রা কি, এম এল টি মাইনাস টু। এভাবে সব জিনিসের মাত্রা তুমি চাইলে বের করতে পারবা। আচ্ছা, বিভিন্ন রাশির মাত্রা ও এককগুলা আমাদের জানতে হবে। বিভিন্ন রাশি যেগুলো আছে, দৈর্ঘ্য, ভর, সময়, স্মরণ, এগুলা একক এবং মাত্রা আমাদের জানতে হবে। যেমন মনে করো দৈর্ঘ্য, দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের মাত্রা হলো এল, আমরা এল দিয়ে প্রকাশ করি, এল দিয়ে, ছোট হাতের এল দিয়ে। এবং এটার একক কি, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, তাই না? যদি তুমি এফ কে এস এ প্রকাশ করো তাহলে ফুট হতে পারে। এটা হলো দৈর্ঘ্য। ভর, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম। এটার একক কি, কেজি, গ্রাম। এরপর সময়, সময়কে আমরা প্রকাশ করি টি দিয়ে। আর এটার এককগুলা কি হবে, সময়ের একক সেকেন্ড, মিনিট, আওয়ার। এগুলো হলো একক যেগুলো দিয়ে আমরা প্রকাশ করি সময়কে। স্মরণ, স্মরণকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি, এবং এটাও মিটার বা সেন্টিমিটার। এরপরে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি জিনিস, দুইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তার মানে দুইটা এল হবে, এল স্কোয়ার, দুইটা এল। আর একক কি হবে, দুইটা মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। আয়তনে তিনটা এল, মানে তিনটা লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো, দৈর্ঘ্য কোনো একটা জিনিসের আয়তনের জন্য আমরা তিনটা লেন্থ ইউজ করতে হয়, তাই না? তিনটা লেন্থ, যে একটা হলো হাইট, একটা দৈর্ঘ্য, আর একটা হলো প্রস্থ। এই তিনটা লেন্থ আমরা ইউজ করি, এই জন্য এল কিউব। আর একক কি হবে, মিটার কিউব বা সেন্টিমিটার কিউব। তুমি ফুটে ইউজ করলে ফিট কিউব বা ইঞ্চি কিউব। এগুলো হলো একক। বেগ, এলটি মাইনাস ওয়ান, এটা হলো মাত্রা। আর একক হবে মিটার পার সেকেন্ড। ত্বরণ একটু আগে দেখলাম এলটি মাইনাস টু বের করছিলাম আমরা, তাই না? এটার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণের একক। তো এইভাবে তোমাদের বইয়ে, যে কোনো বই দেখবা যে অনেকগুলা রাশির একক আর ক্ষেত্রফল দেওয়া আছে। এগুলো একটু দেখবা, এমনিই পারবা এগুলা, হ্যাঁ। আচ্ছা, এখন আসো আমরা পরিমাপের বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করব। যে পরিমাপ করার জন্য সবচেয়ে কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হলো মিটার স্কেল, সবচেয়ে সরল স্কেল। এটা দিয়ে আমরা আমাদের মিটারে অথবা ফুট বা সেন্টিমিটারে আমরা খুব সহজেই মাপতে পারি। আচ্ছা, এখন সূক্ষ্ম পরিমাপের জন্য, খুব সূক্ষ্ম এটা পরিমাপের জন্য আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করি। নর্মাল মিটার স্কেলে কিন্তু তুমি একদম খুব সূক্ষ্ম পরিমাপ করতে পারবা না। তো ভার্নিয়ার স্কেল দিয়ে তুমি সূক্ষ্ম পরিমাপ করতে পারবা। তো সাধারণ স্কেল দিয়ে মিলিমিটার পর্যন্ত মাপা যায়, আর ভার্নিয়ার স্কেল দিয়ে এই মিলিমিটারের ভগ্নাংশ মাপা যায়। হ্যাঁ, তো নর্মালি যেটা হয় যে তোমার সাধারণ স্কেলের 9 ভাগ, এই ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান। এরপর আছে স্ক্রুগজ, এটাও সূক্ষ্ম পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আগে যেটা দেখলাম ভার্নিয়ার স্কেল, সেটা তো হলো তোমার লেন্থ বা দূরত্ব মাপার জন্য, আর এটা হলো যে তোমার ব্যাসার্ধ মাপার জন্য। হ্যাঁ, ছোট কোনো জিনিসের ব্যাসার্ধ মাপার জন্য আমরা স্ক্রুগজ ইউজ করি। স্প্রিং নিক্তি দেখছি আমরা একটু আগেই, যে স্প্রিং নিক্তি দিয়ে সরাসরি ওজন মাপা যায় ও বল পরিমাপ করা যায়। আচ্ছা, বলবিদ্যা। চলো আমরা বলবিদ্যা নিয়ে একটু আলোচনা করি। বলবিদ্যা যেটাকে বলা হয় মেকানিক্স, হ্যাঁ, মেকানিক্স। তো এটা কিন্তু ওই মেকানিক্স না যে দোকানে ঠিকঠাক করে জিনিসপত্র, সেই মেকানিক্স না। এটা বলবিদ্যা। তো মেকানিক্স আসলে সে বল বা ফোর্স নিয়ে ডিল করে, বল বা ফোর্স নিয়ে ডিল করে, মানে এটা নিয়ে সে কথা বলে। তবে এখানে একটা ব্যাপার হলো যে দুই ধরনের জিনিস আছে, একটা হলো স্থির বস্তু আর একটা হলো গতিশীল বস্তু। কোনো একটা স্থির বস্তু, এটা যদি তুমি গতিশীল বানাইতে চাও, অথবা একটা গতিশীল বস্তু আছে সেটাকে তুমি স্থির করতে চাও, তাহলে কি হবে বলো তো? মনে করো যে একটা বল আছে, হ্যাঁ, এই বলটাকে তুমি গতিশীল বানাই, এটা স্থির আছে, এটা গতিশীল বানাইতে চাও, তাহলে কি করতে হবে? এখানে এসে শিওর কিক দিতে হবে। তার মানে তুমি এটার উপর কি করলা, বল প্রয়োগ করলা, তাই না? তার মানে কোনো স্থির বস্তুকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করলা। আরেকটা হতে পারে যে চোর, মনে করো যে চুরি করে দৌড় দিছে তোমার ঘড়ি নিয়ে বা মোবাইলটা নিয়ে দৌড় দিছে, আর তুমিও পিছে পিছে দৌড় শুরু করলা। তো এই চোরটাকে তুমি যদি আটকাইতে চাও, যে দৌড়াচ্ছে, হ্যাঁ, এটা যদি তুমি আটকাইতে চাও, তাহলে কি করতে হবে বলো তো? তোমার এখানে টেনে ধরতে হবে, তাই না? তো টেনে যে ধরবা, এটা আসলে কি, তুমি বল প্রয়োগ করবা, তাই না, যে তাকে আটকানোর জন্য। তার মানে কোন স্থির বস্তু গতিশীল করা বা গতিশীল বস্তুকে স্থির করা, এটার উপর বলের একটা প্রভাব আছে। এই বল নিয়ে ফিজিক্সে যে পার্টটা ডিসকাস করে তাকে আমরা বলবিদ্যা বলি। তো স্থির কি জিনিস? স্থির হচ্ছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু অবস্থান পরিবর্তন করে না, যেমন পুলিশ চোরটা আটকায় রাখছে পিস্তল দেখায়, সেও স্থির, সেও স্থির, এটাকে আমরা বলি স্থিতি। পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন হয় না, এটাকে আমরা বলি স্থিতি।
আর গতি কি? মনে করো চোর দৌড় দিছে, তার মানে কি পারিপার্শ্বিকের সাপেক্ষে সে কিন্তু দৌড়াচ্ছে, তাই না? মানে তার অবস্থান পরিবর্তন হচ্ছে। তার মানে সময়ের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তন হয় তাকে আমরা গতি বলি। আর সরণ হচ্ছে যে নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থানের যে পরিবর্তন। মনে করো চোরটা আগে অবস্থানে ছিল, দৌড়ায়া বি অবস্থানে চলে গেছে, মনে করো এইটুকু 1 কিলোমিটার রাস্তা সে দৌড়ায়া চলে গেছে। 1 কিলোমিটার, মনে করো যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ 1 কিলোমিটার সে দৌড়ায় ভাগছে। তো এই যতটুকু সে দৌড়ায় গেল এ থেকে বি পর্যন্ত, এটাকে আমরা বলি সরণ, মানে তার অবস্থান যতটুকু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন আসো দ্রুতি বা বেগ, দুইটা আলাদা জিনিস। দ্রুতি ও বেগ এটা আলাদা জিনিস। যে কোনো দিকে বস্তুর সরণের পরিবর্তনকে বলে দ্রুতি। মানে এটার একক একই, যে সময়ের সাপেক্ষে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। যে আমরা বলি না যে গাড়িটা 100 কিলোমিটার বেগে যাচ্ছে, তো 100 কিলোমিটার বেগে যাচ্ছে মানে কি সে ঘন্টায় 100 কিলোমিটার যায়। তার মানে এটা হলো পরিবর্তনের হার। 1 ঘন্টায় কতটুকু যায়, 1 মিনিটে কতটুকু যায়, বা তুমি 10 মিনিটে কতটুকু যেতে পারবা, এটা হলো হার, পরিবর্তনের হার। তো যদি যে কোনো দিকে হয়, মানে দিক যদি নির্দিষ্ট না থাকে তাহলে আমরা বলি দ্রুতি। আর যদি নির্দিষ্ট দিকে থাকে, যে উত্তর দিকে সে যাচ্ছে, উত্তর দিকে চোরটা উত্তর দিকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, এটা আমরা বলি বেগ। যদি দিক থাকে সেই ক্ষেত্রে, নির্দিষ্ট যদি দিকে হয়, তাহলে পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। বোঝা গেছে? যেমন মনে করো এটা, দ্য কার ইজ ট্রাভেলিং এট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। কোনো দিকের কথা আছে নাই, তার মানে এটা হলো দ্রুতি। আর যদি এটা কথা বলে, দিস কার ইজ ট্রাভেলিং এট এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ইস্ট ডিরেকশন, মানে সে পূর্ব দিকে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটার আমরা কি বলবো? বেগ বা ভেলোসিটি বলবো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো ত্বরণ ও মন্দন। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ। যদি বাড়ে, বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলি ত্বরণ। আর যদি বেগ হ্রাস পায় সেটাকে আমরা বলি মন্দন। হ্যাঁ, যদি বাড়ে ত্বরণ, আর হ্রাস পেলে মন্দন, এটার আমরা ইংলিশে বলি অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন আসো বল। বলবিদ্যার মেইন যে জিনিসটা সেটা হলো বল। বল কি? ফোর্স। ইংলিশে আমরা ফোর্স বলি, তাই না? ফোর্স বলি। আচ্ছা, তো ফোর্সের ডেফিনিশন এটা, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করে তাকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে, তাকে বল বলে। তো এই বলবিদ্যায় নিউটনের গতি বিষয়ক 3টা সূত্র আছে, যেটা খুব বহুল পরিচিত, আমরা সবাই জানি। তো প্রথম সূত্রটা কি বলছে আমরা একটু দেখি। যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর চলতেই থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। তার মানে একটা বস্তু যদি স্থির থাকে, স্থির, মনে করো একটা বল, এটা রেখেই দিছো, এটার উপরে কোনো শক্তি যদি অ্যাপ্লাই না হয়, সে সারা জীবন এখানেই বসে থাকবে। আর একটা গতিশীল বস্তু, সেটা যদি গতিশীল থাকে, এটার উপরে যদি কোনো শক্তি কাজ না করে, এটাও সারা জীবন চলতেই থাকবে। হ্যাঁ, আহ, এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তন হার এর উপর ক্রিয়াশীল বলের সমানুপাতিক এবং বলের দিকেই ঘটে। তাহলে এখানে একটা জিনিস, যে ভরবেগ। ভরবেগ কি? ভর ইন্টু বেগ, দুইটা জিনিস, ভর আর হলো বেগ, এই দুইটা গুণফল হলো ভরবেগ। যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর ক্রিয়াশীল বলের সমানুপাতিক এবং বরের দিকেই ঘটে। আচ্ছা, মনে করো তুমি একটা বড় একটা পাথরের বল, বা বড় একটা পাথর, এটাকে তুমি ঠেলে নিয়ে যাচ্ছ, এটার ওজন হলো 400 কেজি। তো তুমি মনে করো যে পরিমাণ ফোর্স দিলা এটা মুভ করানোর জন্য, যদি এই একটা ছোট একটা পাথর হয় যেটার ওজন 40 কেজি, তাহলে এটা কি তাড়াতাড়ি যাবে না আস্তে আস্তে যাবে? তাড়াতাড়ি যাবে। তার মানে দেখো এইখানে ভর যেটা, এই যে 400 কেজি ভর ইন্টু যে বেগে তুমি এটা ঠেলে নিয়ে যাচ্ছ, এই বেগ, এইটার ভ্যালু যত হবে এই জায়গাতেও সেম হবে। ভর ইন্টু বেগ, এটাও কিন্তু সেম হবে। কারণ কি বলতো, এখানে ভর বেশি 400 কেজি, বেগ হয়তো কম, সাপোজ মনে করো 10, তাহলে কত আসে? ধরো 4000 আসছে। এইখানে ভর হলো 40, বেগ হয়তো 100, কত আসে? এখানেও 4000 আসে। তার মানে ভর বেগ সমান। তো এটা বলের সমানুপাতিক, তুমি কতটুকু বল প্রয়োগ করতেছো সেই অনুযায়ী চেঞ্জ হবে। আর 3 নম্বর সূত্রে বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মানে তুমি যা করবা
যে কাজটা করবা এটার বিপরীত একটা প্রতিক্রিয়া হবে। যেমন নৌকা থেকে তুমি যদি লাফ দাও, লাফ দিয়ে যদি পাড়ে ওঠো, তো এই যে লাফ সামনের দিকে আগানোর জন্য যে তুমি লাফ দিছো, তো এইটার কারণে দেখবা নৌকা একটু পিছনের দিকে চলে গেছে। এটা হলো রিয়েকশন, যে তুমি এখানে যখন আসলা, এখানে যে ফোর্স প্রয়োগ করলা, এটার একটা রিয়েকশন পিছনের দিকে চলে গেছে। বোঝা গেছে? আচ্ছা, তো এইটার উপর বেস করে অনেক কিছু আবিষ্কার করা হয়েছে। যেমন মনে করো রকেট, হ্যাঁ, রকেট যে যায়, তো কি হয়, রকেটের দেখা যায় নিচের দিক থেকে সে গ্যাস ছাড়ে, তাই না? এইটা এই যে সে এক নিচের দিকে যে একটা ফোর্স দিচ্ছে, এটার বিপরীত রিয়াকশনের কারণে কি হয়, রকেট উপরের দিকে মুভ করে। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো জড়তা। জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে কোনো একটা বস্তু তার নিজের অবস্থানে থাকতে চায়, এইটার যে প্রবণতা, এটাকে আমরা জড়তা বলি। এটার একটা তোমার উদাহরণ হলো, যখন আমরা বাসে উঠি, তো বাস যখন হঠাৎ করে চলা শুরু করে তখন কি হয়, দেখা যায় যে আমরা সামনের দিকে পিছনের দিকে হেলে পড়ি সবাই, তাই না? দেখা যায় বাস যাত্রীরা পিছনের দিকে একটু হেলে পড়ছে। এটা কারণ কি? এটা হলো যে বাস যখন চলা শুরু করছে, সামনের দিকে মুভ করছে, তখন আমরা আমাদের জায়গায় স্থির থাকতে চাই। হ্যাঁ, চাই যে আমি যেভাবে আছি এইভাবেই থাকবো। তো যেহেতু থাকতে পারি না, এই জন্য আমাদের একটা ধাক্কা লাগে, এই জন্য আমরা পিছনের দিকে চলে যাই। আবার বাস যখন চলা শুরু করে, মনে করো বাস চলতেছে, হঠাৎ করে ব্রেক করলো, তখন দেখা যায় সবাই সামনের দিকে হেলে পড়ে। এটা কারণ কি? এটাও সেম, সে নিজের অবস্থানে থাকতে চায়। যখন ব্রেক করছে, তখন সে তার অবস্থান ধরে রাখার জন্য সামনের দিকে বেঁকে যায় বা সামনের দিকে ঝাঁকি খায়। এটা হলো জড়তার উদাহরণ, যে প্রত্যেকটা বস্তু তার নিজের অবস্থায় থাকতে চায়, এটাকে আমরা বলি জড়তা। আর ভরবেগ, আগেই বলছি, ভর ইন্টু বেগ। ভর আর বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। ভর আর বেগের গুণফল। আরেকটা জিনিস, সেটা হলো বস্তুর একটা ধর্ম হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি আমরা বলি। এই যে মনে করো এটা ইলাস্টিক, তাই না? এটা যদি তুমি টান দিয়ে ছেড়ে দাও, কি হয়, আবার নিজের অবস্থানে ফিরে আসে। তো নিজের অবস্থানে ফিরে আসাটা, যে তুমি কোনোটার উপর বল প্রয়োগ করছো এবং বলটাকে তুমি যখন অপসারণ করো, তখন সে পূর্বের অবস্থায় চলে আসে। এটাকে আমরা স্থিতিস্থাপকতা বলি, ইলাস্টিসিটি বলি, হ্যাঁ, যে নিজের অবস্থানে ফিরে আসার যে প্রবণতা। তো এটা তুমি মনে করো যে টান দিলা, ধরো এই এই রাবারটাকে দুদিকে ধরে তুমি টান দিলা, তো দেখা যাবে যে সে লম্বা হয়েছে, ছেড়ে দিলা, চলে আসছে। তুমি যদি অনেক জোরে টান দাও, কি হবে, ছিঁড়ে যাবে। তখন কি আর নিজের অবস্থায় ব্যাক করবে? করবে না। তার মানে প্রত্যেকটার একটা লেভেল আছে, যে লেভেল পর্যন্ত সে আহ তার উপর বল প্রয়োগ করলে, আবার বলটাকে যদি তুমি অপসারণ করো, তাহলে আগের অবস্থানে ফিরে আসে। আচ্ছা, এরপর হলো পীড়ন। পীড়নের তোমার ইংলিশ যেটা, সেটা হলো, এটাকে আমরা বলি স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস শব্দটা আমাদের পরিচিত, অনেক সময় আমরা বলি যে আর স্ট্রেস নিতে পারছি না। আর স্ট্রেস, এটা বাংলা হলো পীড়ন। এটা হলো যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। মনে করো এফ বল, এটা এই এরিয়ার উপরে তুমি দিলা, তো এটার যে রেজাল্টেন্ট বা এটার যে ফলাফল, এটাকে আমরা বলি পীড়ন। ব্যাপারটা হলো, যখন কোনো একটা বল চাপাই দেওয়া হয়, ধরো তোমার মাথায় 10 কেজি ওজনের একটা বস্তা চাপাই দিলাম, তুমি এটা নিয়ে দাঁড়ায় আছো। ওকে, তার মানে দেখো, আমি ধরে নিলাম যে তোমার ক্ষেত্রফল হলো 1 মিটার স্কোয়ার। ধরে নিলাম যে তোমার ক্ষেত্রফল এ। আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই। আচ্ছা, দেখো, মনে করো যে আমি যেটা বললাম, যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা স্ট্রেস বা পীড়ন বলি। তাহলে এটা হলো বল, ফোর্স, তাই না? ফোর্স। আর নিচে হলো কি, এরিয়া বা ক্ষেত্রফল। এখন মনে করো তোমার উপরে 10 কেজি ওজন চাপাই দিছি, তো আমি লিখলাম যে এটা 10 কিলো নিউটন লিখলাম, মনে করো। আর তোমার একক ধরে নিলাম যে তোমার এরিয়া হলো 1 মিটার স্কোয়ার। তাহলে এইটার রেজাল্টেন্ট কত আসে? 10/1, 10 আসে। আচ্ছা, আবার তোমার উপরে যদি আমি মনে করো যে 50 কেজি চাপাই দিলাম, 50 কেজি, 50 কিলো নিউটন লোড চাপাই দিলাম। তো আর তোমার একক ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার, তাহলে কত আসে? 50। তো দেখা যাবে যে 50 নিলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এই পরিমাণ স্ট্রেস নিলে দেখবা যে তুমি শুয়ে পড়ছো। এখন এইটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমি তোমাদের বলি। মনে করো যে তোমরা অনেক সময় সার্কাসে দেখছো যে এরকম নেইল বেড থাকে, নেইল বেড বা প্যারেক লাগানো, এরকম বিছানার মতো থাকে, প্যারেক লাগানো, অনেক প্যারেক থাকে, এইখানে একটা মানুষ, হ্যাঁ, মানুষ শুয়ে থাকে। তো এটার উপরে দেখা যায় যে পাথর চাপাই দিছে বা মানুষ উঠে নাচানাচি করতেছে, দেখা যায় অনেক সময়, তো তার কিছুই হয় না। আচ্ছা, এইটা কি ম্যাজিক? হ্যাঁ, এটা আসলে ম্যাজিক না, এটা হলো যে স্ট্রেস, এইটাই, আর কিছু না। দেখো, আমি তোমাদের এটা একটু বোঝাই। মনে করো একটা তার কাটা আছে, একটা তার কাটা, হ্যাঁ, একটা তার কাটা আছে, এটার উপর তুমি পাড়া দিলা,
মনে করো এটার উপরে মনে করো যে তুমি পাড়া দিছো, তাহলে কি হবে? ধরো তোমার ওজন হলো 60 কেজি, তাহলে এই 60 কেজি ওজন এইখানে তুমি পাড়া দিছো। 60 কেজি ওজন যখন তুমি একটা নেইলের উপরে বা একটা প্যারাকের উপরে তুমি দিবা, তখন কি হবে? স্বাভাবিকভাবে এটা ফুটায় তোমার পায়ে ঢুকে যাবে, তাই না? আচ্ছা, এইখানে স্ট্রেস কত হইলো? আমি যদি ফোর্স বাই এরিয়া হিসাব করি, ধরো ফোর্স বাই এরিয়া যদি হিসাব করি, এখানে স্ট্রেস বের করতে চাই, তাহলে কি হবে? ফোর্স হলো 60, আর এরিয়া ধরো একটার জন্য 1 ধরলাম, তাহলে কত আসে? 60 আসে, তাই তো? একটার উপরে 60 কেজি, এই পরিমাণ স্ট্রেস আসছে। আচ্ছা, এখন এখানে যদি এই একটা জায়গায় আমি 2000 প্যারেক রাখলাম, এই যে এরকম নীল ব্যাগ রাখলাম, এবং এই 2000-এর উপরে তুমি শুয়ে পড়লা, তাহলে এইখানে স্ট্রেস কত আসবে? স্ট্রেস কত আসবে? স্ট্রেস স্ট্রেস আসবে এই 60 কেজি রে 2000-এর মধ্যে কি হবে? ডিস্ট্রিবিউট হবে। তখন কত আসে দেখো তো? এটা কেটে দিলাম, 3 আর এটা হলো 100, তাহলে 3/100, 3/100। তার মানে দেখো এটা তো গ্রামে চলে আসছে, তাই না? যে 3 রে 100 দিয়ে ভাগ করলে কত হয়? আর যেটাই হোক, একটা খুব অল্প পরিমাণ একটা লোড আসছে। তো এই অল্প পরিমাণ ধরো 20 গ্রাম লোড আসছে, হ্যাঁ 20 গ্রাম। এই 20 গ্রাম লোড যদি তুমি একটা প্যারেকের উপরে দাও, এটার কিছু হবে? কিছুই হবে না। তুমি এটার উপরে শুয়ে থাকলেও কিছু হবে না। এটাই হলো স্ট্রেস, কি? ফোর্স বাই এরিয়া। এরিয়া যত বেশি হবে, ফোর্সের ইন্টেন্সিটি তত কমবে। এটাকে আমরা পীড়ন বা স্ট্রেস বলি। আরেকটা জিনিস হলো ঘর্ষণ। ঘর্ষণ কি? দুইটা বস্তু যখন একটা আরেকটার উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন এটার মাঝখানে একটা বলের উদ্ভব হয়, যেটাকে আমরা ঘর্ষণ বা ফ্রিকশন বলি। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, এই হাঁটতে পারি কারণ কি? রাস্তার সাথে আমাদের পায়ের ঘর্ষণ হয়, ঘর্ষণ। এই ঘর্ষণের কারণে কিন্তু আমরা হাঁটতে পারি। মাঝে মাঝে কলার শুকলায় পা বলে কি হয়? পিছলা খায় উইরা যাও, তাই না? এই যে একটা শুয়ে পড়ছে, এটার কারণ কি? কারণ কলার শুক্লায় যখন সে পাড়া দিছে, কলার শুক্লার সাথে রাস্তার কিন্তু ফ্রিকশনটা ভালো হয় না। কারণ কি? এটা পিছলা। যখন ফ্রিকশন হয় না, তখনই তুমি চিৎপটাং হয়ে পড়ে গেছো। আর আমরা নর্মালি যেটা হয় যে আমাদের যখন ফ্রিকশন ভালো হয়, তখন মানে ফ্রিকশন থাকার কারণেই আমরা হাঁটতে পারি। তো এটাকে আমরা বলি ঘর্ষণ বা ফ্রিকশন। দুইটা বস্তু একটা উপর দিয়ে আরেকটা চলার চেষ্টা করলে, এটার দুইটা মাঝখানের তলে একটা ঘর্ষণ বা বাধার সৃষ্টি হয়, এটাকে আমরা ঘর্ষণ বলি। আচ্ছা, এখন আসুন নিউটনের তৃতীয় সূত্রের কিছু ব্যবহার আমরা দেখি। যে একটা আছে যে, আমি আগেই বলছি যে রকেট, যেটা রকেট, হ্যাঁ রকেট, এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের উপরে বেস করেই চলে। যে এই যে অ্যাকশন, এই যে নিচের দিকে যে তার যে ফুয়েলটা নিচের দিকে প্রেসার দেয়, এটা রিয়েকশন হিসেবে রকেটটা উপরের দিকে উঠে যায়। এই কারণে কিন্তু দেখো, রকেটের কিন্তু পাখা লাগে না। রকেটের কি পাখা আছে? পাখা নাই, কারণ সে বাতাসের উপর ভর করে চলে না। সে এই যে ফুয়েলটা, এটা যে নিচের দিকে যে একটা বল প্রয়োগ করে, এটার কারণে সে উপরের দিকে ওঠে। আবার মনে করো নৌকা চলে, নৌকা আমরা কি করি? বইটা দিয়ে পিছনের দিকে ঠেলা দিলে নৌকা সামনের দিকে যায়। তো পিছনের দিকে ঠেলাটা যদি অ্যাকশন হয়, তাহলে সামনের দিকে যাবে কিসের কারণে? রিঅ্যাকশনের কারণে। বেলুন, তুমি একটা গ্যাস ভর্তি বেলুন ছেড়ে দাও, দেখবে এটা উপরের দিকে উড়ে গেছে। এইটাও রকেটের মতো, এই গ্যাসটা নিচের দিকে প্রেসার দেয়, যে কারণে বেলুনটাও উপরের দিকে উড়ে যায়। এগুলো হলো নিউটনের তৃতীয় সূত্রের কিছু এক্সাম্পল। তাহলে আসো আমরা যদি একটু প্র্যাকটিস করি, দেখি তোমাদের মনে আছে কিনা। তাহলে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে কি বলে? বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। নিউটনের গতিসূত্র কয়টা? 3টা। সমান ও বিপরীত প্রতিক্রিয়া ধারণা প্রদান করছে কে বলতো? নিউটন। আর একজন মাঝি নৌকা চালানোর সময় কোনটা প্রয়োগ করে? নিউটনের তৃতীয় সূত্র। বিমান ও রকেট চলার মূল পার্থক্য কি? এটা বিসিএস পরীক্ষায় সম্ভবত এই কোশ্চেনটা আসছিল। মূল পার্থক্য হলো যে রকেট চলার জন্য কিন্তু বাতাসের দরকার পড়ে না। বিমানের যেটা, বিমান কিন্তু বাতাসের উপর ভর করেই চলে। হ্যাঁ, এটাও একটা ফর্মুলার উপর বেস করেই চলে। যে যখন বিমান চলে, এই বিমানের তোমার নিচের দিকে বাতাসের প্রেসার উপরের চাইতে কম থাকে, এই কারণে বিমানটা ভেসে থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই রকেট ফ্লাইং টু দ্য মুন ডাজ নট নিড উইংস বিকজ স্পেস ইজ এয়ারলেস। এটা 28তম বিসিএস ছিল, 28তম, হ্যাঁ 28তম বিসিএস এটা ছিল। কারণ আসলে স্পেস যেটা, স্পেসে তো বাতাস নাই, বায়ুমণ্ডল তো এই পৃথিবীর উপরে কিছু কিলোমিটার জুড়ে বায়ুমণ্ডল আছে, এর উপরে তো বায়ুমণ্ডল নাই। এই জন্য রকেট চলে হলো ওই যে অ্যাকশন আর রিঅ্যাকশনের উপরে বেস করে। আচ্ছা, সুষমবেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে বল ছুড়ে দিলে বলটি কই পড়বে? হ্যাঁ, এটা তো কথা। মনে করো ট্রেন যাচ্ছে, হ্যাঁ এটা মনে করো ট্রেনের একটা কামরা আমি রাখলাম, এখানে তুমি বসে একটা বল খেলতেছো।
বলটা উপরের দিকে দিচ্ছ, নর্মালি কই পড়বে? তুমি বাস্তবিক চিন্তা করো না, ধরো তোমার হাতের মোবাইলটা উপরের দিকে ছুড়ে দিলা, এটা কি পিছে চলে যাবে? না, তোমার হাতেই পড়বে। কিন্তু কথা হলো, রেল তো চলতেছে বুঝলাম, এই আমার হাতের যে বলটা বা আমার হাতের যে মোবাইলটা, সে তো আর গতিশীল না। তাহলে সে আমার হাতে পড়লো কেন? আমি এটার উপর দিকে মারলে তো এটা পিছনের দিকে এসে পড়ার কথা। তা না পরে আমার হাতে পড়লো কেন? ওই যে আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম বলতো? জড়তা, বস্তু নিজে অবস্থানে থাকতে চায়। এটা হলো যে এই রেলগাড়ি যখন চলে এটার সাথে এই জিনিসগুলোও গতিশীল হয়ে যায়। এই কারণে এটা উপরের দিকে দিলে তোমার হাতেই পড়বে। বোঝা গেছে? আচ্ছা, চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? জড়তার কারণে। বলের আন্তর্জাতিক একক কি বলতো? আসতে পারে পরীক্ষায়, যেহেতু এই টাইপস এর কোশ্চেন আগেও হয়েছে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে ফোর্সের একক হলো নিউটন। আহ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এদের মধ্যে গতি শক্তি বেশি কোনটা? আচ্ছা, তাহলে দুইটা বস্তু ভরবেগ কিন্তু সমান। এটার ভর বেগ, মনে করো যে এটা 1 নম্বর বস্তুর ভরবেগ ইকুয়াল টু মনে করো 2 নম্বর বস্তুর ভরবেগ। তাহলে যদি সমান হয়, একটা ভারী, তাহলে এটা মনে করো যে 40, আর এটা মনে করো যে 400। এইটার ভর বেশি, এটার ভর কম। তাহলে বলো তো যে গতি শক্তি বেশি হবে কোনটার? দুইটা তো সমান, সমান করতে হলে কি করতে হবে? এটারে 100 দিয়ে গুণ দিলে এটারে 10 দিয়ে গুণ দিতে হবে। তার মানে যেটা হালকা তার গতি বেগ বেশি, তার মানে এটা হালকা বস্তুর গতিশক্তি বেশি। স্থিতিস্থাপকতা বেশি কোনটা? লোহা। আর কম কোনটা? রাবারের। দেখবা লোহা সে অনেক বেশি লোড নিতে পারে, তারা অনেক পিটাইলেও দেখবা বা অনেক টানলা, একটা লোহাকে ধরে খুব টানাটানি করলা ছিঁড়তে পারবা না। রাবারে তুমি জোরে টান দিও, দেখবা যে ছিঁড়ে গেছে। তার মানে লোহার স্থিতিস্থাপকতা বেশি। আচ্ছা, এখন আমরা দেখবো মহাকর্ষ ও অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষের সাথে একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো ভর আর ওজন। হ্যাঁ, এটা আমাদের অনেক সময় প্যাচ লাগে আমাদের। দেখো, ভর আর ওজন কিন্তু সেম না। ভর আর ওয়েট কিন্তু সেম না। একটা বস্তুতে মোট যে পরিমাণ পদার্থ আছে এটাকে আমরা বলি ভর। যেমন আমরা কোনো কিছু যে মাইপানি, হ্যাঁ, যে মাছ কিনতে গেলাম, মাংস কিনতে গেলাম, বললা যে আমারে এত কেজি মাছ দেন, হ্যাঁ, এত কেজি মাংস দেন বা এত কেজি সবজি দেন, এইটা হলো ভর। হ্যাঁ, এটা হলো ভর বা মাস। আচ্ছা, এটার একক হলো কিলোগ্রাম। হ্যাঁ, আমরা কিলোগ্রামে নেই না, গ্রাম, কিলোগ্রাম, এটা হলো ভর। হ্যাঁ, এটা সাধারণ নীতি দিয়ে মাপা যায়। আর ওজন হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলের পরিমাপকে ওজন বলে। তার মানে ভর আর ওজন কিন্তু এক জিনিস না। এবং এই ওজনের একক হলো নিউটন। ওজনকে আমরা এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করি, ডব্লিউ ইকুয়াল টু এম জি। এম হলো ভর আর জি হলো অভিকর্ষ ত্বরণ। এটা মাপার জন্য আমরা কি ইউজ করি? স্প্রিং নীতি ইউজ করি। আচ্ছা, এখন আসো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ হচ্ছে পৃথিবী না, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা বলি মহাকর্ষ। পৃথিবী মানে যা হোক, হ্যাঁ, যে কোনো দুইটা বস্তুর আকর্ষণকে আমরা বলি মহাকর্ষ। অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে আমরা বলি অভিকর্ষ। তাহলে মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা বলি মহাকর্ষ, আর পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে আমরা বলি অভিকর্ষ। আচ্ছা, এখন নিউটনের মহাকর্ষ বিষয়ে একটা সূত্র আছে, যেটাতে উনি বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তু কণা দ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, তাহলে ধরো দুইটা দুইটা বস্তু, একটা হলো M1 আর একটা হলো M2 ওজন। বোঝা গেছে? একটার ওজন হলো M1 আর একটার ওজন হলো M2। এবং এই নীলটা সে F1 বলে এই ডান দিকে যাচ্ছে, আর M2 যেটা সবুজ রঙের যেটা, সে F2 বলে বাম দিকে যাচ্ছে। তাহলে ওর সূত্র অনুসারে কি হবে বলতো? বলছে এই আকর্ষণ বলের মান, আকর্ষণ বল যেটা, এই F1 বা F2 বলের মান কি হবে? বস্তু কণা দ্বয়ের ভেতরের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে দুইটার গুণফল। তাই দেখা হয় যে গুণ করছি M1 ইন্টু M2। এবং মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব কি ছিল? দূরত্ব ছিল আর, দুটো বস্তুর মধ্যে দূরত্ব আর, তাহলে আর এর বর্গ। বর্গ মানে কি? স্কয়ার, দিলাম আর স্কয়ার। ব্যস্তানুপাতিক মানে হলো নিচে হবে, মানে ভাগ হবে। ব্যস্তানুপাতিক মানে ভাগ, কোনো কিছু ব্যস্তানুপাতিক মানে 1/something else। তো এই যে নিচে, এই জন্য আর আর স্কয়ার দিয়ে দিলাম। আর এখানে একটা তোমার, এটা হলো একটা কনস্ট্যান্ট জি, এটা একটা কনস্ট্যান্ট। এই জি কে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়।
আচ্ছা, এখন আসো অভিকর্ষ ত্বরণ। ত্বরণ সম্পর্কে আগেই আমরা জানছি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো আর অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে যে বস্তুটা পড়ে, মনে করো যে 50 তলার ছাদের উপর থেকে তোমার ফেলে দিলাম, তো তোমার গতি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে বাড়বে। তো তোমার নিচের দিকে বাড়বে কেন, নিচের দিকে যায় কেন? অভিকর্ষের কারণে পৃথিবীর সাথে তোমার একটা প্রেম আছে যেটা তুমি দেখো না, সে তোমার খুব তাড়াতাড়ি আকর্ষণ করে নিচের দিকে নিয়ে যাবে। তো এই যে তোমার বেগ নিচের দিকে, তুমি যত নিচের দিকে পড়বা তত বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার হার যেটা, এটাই অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, এবং এটার ভ্যালু হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ ত্বরণ এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো এই জি এর ভ্যালু বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়। হ্যাঁ, ভূপৃষ্ঠের মানে জায়গা পরিবর্তনের সাথে সাথে এই অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়। তো সবচেয়ে বেশি মান হলো ভূপৃষ্ঠে। হ্যাঁ, ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। আর তুমি যতই উপরের দিকে যাবা তোমার জি এর মান কমবে। আবার তুমি যত ভিতরের দিকে যাবা পৃথিবীর, তত জি এর মান কমবে। তাহলে পৃথিবী ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। এরপর যদি তুমি পৃথিবীর কেন্দ্রের দিকে যাও, আস্তে আস্তে কমবে এবং কেন্দ্রে একদম জিরো হয়ে যাবে। আবার তুমি যদি উপরে উঠতে চাও, উপরের দিকে উঠো, উপরের দিকেও জি এর মান কমতে থাকবে। কমতে কমতে দেখো 32 কিলোমিটার, 3200 কিলোমিটার বা 2000 মাইল উপরে জি এর মান শূন্য। মানে তুমি যদি 2000 মাইল উপরে উঠতে পারো, তাহলে তোমার আর কোনো ওজন থাকবে না, তুমি ওজনহীন মনে হবে, দেখবা তুমি ভাসতেছো। আচ্ছা, তবে এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে ভূপৃষ্ঠের কোন জায়গায় জি এর মান কত। যেমন মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ হয়, মেরু অঞ্চলে সর্বোচ্চ কোথায় হয়, মেরু অঞ্চলে সর্বোচ্চ হয় জি এর মান 9.83217। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান মেরু অঞ্চল থেকে কম, তার মানে সবচেয়ে বেশি কোথায়, মেরু অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান হলো 9.78039 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভূপৃষ্ঠে জি এর মান হলো পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তার মানে পৃথিবীতে তোমার ওজন যদি 60 হয়, তোমার ওজন যদি 60 হয় পৃথিবীতে, চাঁদে গেলে হয়ে যাবে তোমার ওজন 10, 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন আসে পরন্ত বস্তু। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টা সূত্র দিছে। কোন জিনিস পড়ে, পরন্ত, হ্যাঁ, উপর থেকে নিচের দিকে পড়ে, এই সম্পর্কে সে 3টা সূত্র দিচ্ছে। এই সূত্রগুলোকে আমরা পরন্ত বস্তুর সূত্র বলি, বা গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র বলে থাকি। তো পরন্ত বস্তুর সূত্রগুলো কি কি? হচ্ছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সব বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখো এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো যে স্থির অবস্থান এবং একই উচ্চতা। মনে করো 10 তলা একটা বিল্ডিং এর উপর থেকে তুমি দুইটা বস্তু ফেলে দিবা। মনে করো যে একটা পাখির পালক, পালক তো অনেক হালকা, তাই না? আরেকটা হলো মনে করো লোহার বল। দুইটা জিনিস তুমি একসাথে ফেলবা, এটা যদি বিনা বাধায় নামতে পারে, বিনা বাধায়, তাহলে যেটা হবে, এই হালকা পালক এবং ভারী তোমার যে লোহার বল, এই দুইটা একই সাথে নিচে পড়বে। হ্যাঁ, অবাস্তব মনে হচ্ছে অনেক না, যে পালক আর লোহার বল কিভাবে একসাথে পড়ে? না, আসলেই পড়বে যদি বিনা বাধা থাকে। এখন বিনা বাধায় আসলে তুমি নর্মাল কন্ডিশনে পাবা না, কারণ এখানে কি আছে, বায়ু আছে, যে কারণে দেখবা যে তোমার লোহার বলটা অনেক আগে পড়ে গেছে। তুমি ইউটিউবে একটু সার্চ দিতে পারো যে গ্যালিলিওর এই পরন্ত বস্তুর ল গুলো যদি তুমি দেখতে চাও, ওখানে একটা ভিডিও আসতে দেখবা যে একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে তারা পালক আর একটা ভারী বল একসাথে ছেড়ে দেয় এবং এটা একসাথেই নিচে পড়ে। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা বা সূত্র যেটা দিচ্ছে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে বেগটা কি হবে, সময়ের সমানুপাতিক, যত সময় যাবে বেগ তত বৃদ্ধি পাবে। আর 3 নম্বরটা বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে দূরত্ব যেটা, একটা হলো বেগ আর একটা হলো দূরত্ব, যে তুমি কতটুকু দূরত্ব পাড়ি দিছো, এটা সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখন আসো ওজনহীনতা। ওজনহীনতা কি জিনিস? ওজনহীনতা হলো যেখানে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, সেইখানে তোমার মনে হবে যে আমার ওজন নাই। কারণ কি, ডব্লিউ ইকুয়াল টু কি, mg। জি এর ভ্যালু যদি কোথাও জিরো হয়ে যায়, তাহলে ওয়েট কি হবে, শূন্য হয়ে যাবে। এইটাই হলো ওজনহীনতা, যেখানে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, সেখানে কোনো বস্তুর ওজনকে শূন্য মনে হবে। এই জন্য লিফটের ওজনে, মানে লিফটের ভিতরে ওজনের তারতম্য দেখা দেয়। মানে ওজনের তারতম্য কেন দেখা যায়, এটা হলো যে লিফট যখন উপরের দিকে ওঠে বা নিচের দিকে নামে, তখন
ওজন এক এক রকম মনে হয়। অনেক সময় খেয়াল করবা যে লিফটে তুমি উপরের দিকে উঠতেছো, তখন তোমার কাছে নিজের বেশি ওজন মনে হবে। কারণ কি? তুমি তোমার ওয়েটের সাথে মানে জি এর ভ্যালুর সাথে তোমার একটা এক্সট্রা ত্বরণ যোগ হবে। হ্যাঁ, এই কারণে মনে হবে যে ওজন বেশি। আর যখন তুমি নিচে নামবা, লিফট দিয়ে যখন নিচের দিকে নামবা, তখন মনে হবে যে তোমার ওজন কম। এটা কারণ কি? এটা জি থেকে একটা ত্বরণ, যে ত্বরণে তুমি নিচে নামতেছো সেটা বিয়োগ হবে। এই কারণে তোমার কাছে নিজের ওজন কম মনে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট। যত প্র্যাকটিস করবা এটা তোমার স্মৃতিতে, মেমোরিতে তত পার্মানেন্ট হবে। তো দেখো, পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে কি বলে? তাকে বলে অভিকর্ষ, তাই না? পৃথিবীর সাথে যে সম্পর্ক সেটাই অভিকর্ষ। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করছে? নিউটন আবিষ্কার করছে। পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, কারণ কি? মাধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবী তো ঘুরতেছে, অনেক গতিতে ঘোরে, তারপরেও আমরা ছিটকে পড়ি না। আচ্ছা, বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে যেভাবে, এটা হলো পৃথিবীর সাথে বায়ুমণ্ডলের একটা আকর্ষণ আছে। কি বলে এটা? কি বলবো? অভিকর্ষ বলবো, তাই না? আচ্ছা, মাধ্যাকর্ষণ ত্বরণ সর্বোচ্চ ভূপৃষ্ঠে। দেখো, এটা কিন্তু ছিল, হ্যাঁ, এগুলো তোমার বিসিএস আসছে। আর ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কি হবে? কমে যায়। আর ভূপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি এটাতেও কমে যাবে, ভূপৃষ্ঠের উপর সর্বোচ্চ হবে। এরপরে দেখো, পৃথিবীর উপর মুক্ত ভাবে পতনকালে কোন বস্তুর ত্বরণ, এটা আমরা জানি, এটা হলো জি এর ভ্যালু, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা উপরে হবে। আচ্ছা, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেখানে শূন্য মনে হবে, কোথায় শূন্য হবে? কেন্দ্রে শূন্য হবে, অথবা তুমি যদি পৃথিবী থেকে উপরের দিকে উঠতে থাকো, তখন 2000 মাইল বা 3200 কিলোমিটার উপরে গেলে তোমার জি এর ভ্যালু মনে হবে যে শূন্য। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র কে প্রকাশ দিছে? গ্যালিলিও। বায়ু শূন্যস্থানে একটি পালক আর লোহার বল একসাথে ছেড়ে দিলে কি হবে? এটা একসাথে পড়বে। ওজন সবচেয়ে বেশি মনে হবে কোথায়? যেখানে জি এর ভ্যালু বেশি। এবং ভূপৃষ্ঠের মধ্যে জি এর ভ্যালু সবচেয়ে বেশি কোথায়? জি এর ভ্যালু সবচেয়ে বেশি হলো মেরু অঞ্চলে, তাহলে মেরু অঞ্চলে ওজন সবচেয়ে বেশি হবে। আর পৃথিবীর যে স্থানে কোন বস্তুর ওজন সবচেয়ে কম মনে হয়? নিরক্ষীয় অঞ্চলে, কারণ নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠের মধ্যে জি এর ভ্যালু সবচেয়ে কম। আর ওজনের একক নিউটন। আচ্ছা, চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর যে পরিবর্তন বদলাবে কি হবে? ভর চেঞ্জ হবে না, ভর সেম থাকবে, ভরের সাথে অন্য কোনো কিছু রিলেশন নাই। এম এম ডব্লিউ এর সাথে সম্পর্ক আছে, এম জি। এই জিটা যেহেতু 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাই না? 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তার মানে সেখানে ওজনটা কমে যাবে। আচ্ছা, এই যে 6 ভাগের 1 ভাগ, তাই না? আচ্ছা, কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুর ওজন 98 কিলোগ্রাম, কারণ কি? ভর এম এর ভ্যালু 10, আর এই কি 9.8 কত হয়? 98 নিউটন। আচ্ছা, নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কি হয়? কম মনে হয়, কারণ কি? নিচের দিকে নামার যে ত্বরণটা, এটা অভিকর্ষ ত্বরণ থেকে বিয়োগ হবে। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা টপিক দেখি, সেটা হলো কাজ, ক্ষমতা এবং শক্তি। আচ্ছা, কাজ কি? কাজ হলো যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব গুণফলকে কাজ বলে। তার মানে এখানে দুইটা জিনিস, একটা হলো বল বলতে কাজ হলো, একটা হলো বল, আর বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, দুইটা জিনিস থাকতে হবে। তুমি মনে করো অনেক বল প্রয়োগ করলা, যে তুমি একটা তোমার বাসার ওয়াল, এটা প্রচুর শক্তি দিয়ে ঠেলাঠেলি করতেছো, সারাদিন ঠেলে 1 ইঞ্চিও তুমি নাড়াইতে পারো না, তাহলে প্রচুর বল বল খরচ করলা, অনেক বল প্রয়োগ করছো, অনেক, হ্যাঁ অনেক। আর বল, এটা স্মরণ হয়েছে কত? শূন্য। তাহলে কাজ হয়েছে কতটুক? শূন্য কাজ হয়েছে। আমাদের মধ্যে অনেকেই আমরা সারাদিন ব্যস্ত থাকি, কি ব্যস্ত থাকি? বই পড়ি, প্রচুর বই পড়ি। কি বই? ফেসবুক। তো ফেসবুক সারাদিন পড়লে আসলে কাজ হয় কতটুক? আন্ডা হয়, আন্ডা, হ্যাঁ, শূন্য। হ্যাঁ, কোনো কাজ হয় না। তা কাজ মানে হলো বল ইন্টু বলের দিকে ওর অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বলি কাজ। আচ্ছা, আর ক্ষমতা, ক্ষমতা হচ্ছে একক সময়ে একটা ব্যক্তি যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। হ্যাঁ, তাহলে ক্ষমতা হলো যে একক সময়ে একজন ব্যক্তি যে পরিমাণ কাজ করতে পারে তা হচ্ছে ক্ষমতা। ক্ষমতার একককে আমরা ওয়াট হিসেবে প্রকাশ করি, ওয়াট। দেখো, এই যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে আমরা বলি ওয়াট। আর এই ওয়াটটা বা এই ক্ষমতাটাকে ইঞ্জিনের মানে ইঞ্জিনের যে ক্ষমতা, এটাকে প্রকাশ করার জন্য আমরা আরেকটা ইউনিট ইউজ করি, যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। হ্যাঁ, এই এককটা ব্যবহার করা হয়। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এটা মনে রাখো যে 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। আচ্ছা, শক্তি কি জিনিস? শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
কোন বস্তুর কাজ করার সামর্থ্য, সে কতটুকু কাজ করতে পারে, এটাকে বলে শক্তি। যার শক্তি কম সে বিভিন্ন মেডিসিন নিতে পারো বা পুষ্টিকর খাবার খেতে পারো। আচ্ছা, তো আমরা নর্মালি শক্তি 9টা রূপ পর্যবেক্ষণ করি, 9 রকমের শক্তি আমরা অবজার্ভ করি নর্মালি। এগুলা কি কি দেখো, একটা হলো যে যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, এরপরে আছে শব্দ শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি এবং সৌরশক্তি। এগুলা শক্তির বিভিন্ন রূপ। হ্যাঁ, নর্মালি আমরা এই 9টা রূপ পর্যবেক্ষণ করি। আচ্ছা, এখন আসো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই রকমের হয়, একটা হলো বিভব শক্তি, আরটা হলো গতি শক্তি। তো বিভব শক্তি কোনটা, সেটা হলো যে কোন বস্তুকে যদি তুমি অবস্থান পরিবর্তন করো তখন সে কাজ করার যে ক্ষমতা অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলি। যেমন মনে করো এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো যে এখানে একটা হাতুড়ি আছে, এই হাতুড়িটা দিয়ে তুমি পেরেকটা দাবাতে যাচ্ছ, তো তোমার কি করতে হবে, হাতুড়িটার উপরে উঠাইতে হবে। তো এইটা এই যে উপরে উঠাইলা, এখান থেকে যে তুমি এইখানে নিলা, এই অবস্থান পরিবর্তনের কারণে এইটার মধ্যে একটা শক্তি জমা হয়েছে, এই শক্তিটা হলো বিভব শক্তি। এই শক্তিটা তুমি যখন মারলা তখন দেখো এই প্যারেকটা ভিতরে ঢুকে গেছে, এইটা ঢোকার জন্য যে শক্তি দরকার ছিল এইটা বিভব শক্তি রূপে এটার মধ্যে জমা ছিল। কিভাবে, এই নিচে থেকে তুমি উপরে উঠাইলা। এখন কথা হলো এটা আসলো কই থেকে এই শক্তিটা, কেন তুমি যে উঠাইলা তোমার শক্তি ব্যয় হয়েছে না, তো তোমার শরীর থেকে এই শক্তিটা বিভব শক্তি রূপে এই হাতুড়ির ভিতরে চলে গেছে। আবার যখন নামাইলা তখন এই বিভব শক্তিটা এই প্যারেকটাকে ভিতরে ঢুকাই দিছে। বুঝা গেছে? আচ্ছা, আর গতিশক্তি কোনটা, গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, এরপরে আছে অভিকর্ষ বিভব শক্তি। অভিকর্ষ বিভব শক্তি হলো অভিকর্ষের বিরুদ্ধে কাজ করার ফলে তোমার ভিতরে যে বিভব শক্তি জমা হবে তাকে অভিকর্ষ বিভব শক্তি বলে। যেমন মনে করো সাইকেল নিয়ে তুমি পাহাড়ের উপরে উঠতেছো, উপরের দিকে উঠা, এটাই তো অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাই না? এই পৃথিবী তোমার নিচ দিকে টানতেছে, তুমি উপরের দিকে উঠতেছো, তো এইটা হলো অভিকর্ষ বিভব শক্তি। তো এই যে তুমি সাইকেল নিয়ে উপরের দিকে উঠলা, তো তোমার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। তো যখন নিচের দিকে নামবা তখন দেখবা যে গতি বেড়ে গেছে, এই যে বিভব শক্তি যেটা জমা ছিল এটা কি হচ্ছে, গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন আসলে শক্তি রূপান্তর, যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার হয়। হ্যাঁ, রূপান্তরিত হয় একটা থেকে আরেক রূপে। যেমন এখানে অনেকগুলো চিত্র আছে, একটু খেয়াল করো। যেমন কেমিক্যাল, হ্যাঁ, এটা ব্যাটারি, এটা একটা কেমিক্যাল এনার্জি। তো ব্যাটারিটা তুমি যখন একটা লাইটের মধ্যে, টর্চ লাইটের মধ্যে ভরলা, তখন এটা লাইট দিবে বা আলো দিবে। তো এটা কি হলো, কেমিক্যাল এনার্জিটা আলোক শক্তিতে পরিণত হচ্ছে। আবার মনে করো ফুয়েলটা কি, কেমিক্যাল এনার্জি। এই ফুয়েলটা তুমি গাড়িতে দিলা, তখন কি হবে, এটা মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। আবার তুমি খাবার খাও, খাবার খেলে কি হয়, শক্তি হয়। তো খাবারের মধ্যে যে কেমিক্যাল এনার্জি ছিল, এই কেমিক্যাল এনার্জিটা তোমার শরীরের মধ্যে এসে বিভব শক্তি বলো বা মেকানিক্যাল এনার্জি রূপে জমা হয়। এরকম প্রত্যেকটা শক্তিরই রূপান্তর আছে। আমরা একটু দেখি যে যান্ত্রিক শক্তির রূপান্তর কি। যান্ত্রিক শক্তির রূপান্তরের কিছু উদাহরণ দেখো এখানে দেওয়া আছে। এটা তুমি যদি হাতে হাত ঘষো, শীতের দিনে আমরা বেশি করি, তাই না? ঠান্ডা হয়ে গেলে হাতে হাত ঘষি, কি হয়, দেখা যায় যে তাপ উৎপন্ন হয়, তাই না? তো আমাদের এই যে শরীরের মধ্যে যে মেকানিক্যাল এনার্জি বা বিভব শক্তি যেটা ছিল, এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কলমের খালি মুখে যদি তুমি ফু দাও, দেখবা শব্দ বের হয়, শীষের মতো আওয়াজ বের হয়। তাহলে কি হচ্ছে, যে তোমার যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে পরিণত হচ্ছে। আবার মনে করো এই যে পানির চাকা, এটা ঘুরায় ঘুরায় কি করা যায়, বিদ্যুৎ উৎপন্ন করা যায়। যে এখানে পানি পড়ছে, তো এটার জন্য ঘুরতেছে, এই ঘোরার কারণেই মোটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হবে। তো এটা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে দেখো যান্ত্রিক শক্তি কিভাবে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয় আমরা দেখলাম। তাপ শক্তি রূপান্তর, স্টিম ইঞ্জিনে কি হয়, তাপের সাহায্যে স্টিম উৎপন্ন করে রেলগাড়ি চালানো হয়, তাহলে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। আবার এই যে বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে, আমরা বলি না যে বাল্ব ফিউজ হয়ে যায়, আগে দেখা যায় তো যে হলুদ বাল্ব গুলাতে যে ফিলামেন্ট পড়ে যায় বা কেটে যায়, আমরা আগে দেখতাম এগুলা। তো এই ফিলামেন্টের মধ্যে যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তাপ শক্তি, এটা তাপের কারণে জ্বলে ওঠে, তখন তাপ শক্তিটা কিসে পরিণত হয়, আলোক শক্তিতে পরিণত হয়। এখন আসলে শব্দ শক্তি রূপান্তর। শব্দোত্তর বা শব্দতর, যেটা শব্দের আসলে একটা লিমিট আছে, হ্যাঁ, যে শব্দের এটা এক ধরনের তরঙ্গ, এটা আমরা দেখবো পরে। হ্যাঁ, এখন শুধু এটা জানো যে 20 হার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ তরঙ্গ যেটা, এটা আমরা শুনতে পাই। তো 20,000, 20-এর কম যেটা, এটাকে বলে শব্দের তর।
আর 20,000-এর উপরে যেটা এটাতে বলে শব্দোত্তর। এগুলো আমরা আওয়াজটা আমরা শুনি না এগুলা। হ্যাঁ, যেমন মনে করো যে আল্ট্রাসাউন্ড যেটা, হ্যাঁ? বলি না যে আল্ট্রাসোনোগ্রাফি করে বা আল্ট্রাসাউন্ড। এটা আসলে কি করে? এটা তো সাউন্ড দিয়েই চেক করে, তাই না? তো এটাকে আমরা শুনি, আওয়াজ কি আমরা শুনি? আমরা শুনি না। মানে এই হার্জের ভিতরে যদি না থাকে সেই আওয়াজ আমরা শুনি না। তো এই শব্দ শক্তি যেটা করে বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করা হয় এই তোমার শব্দ ব্যবহার করে। তো এই ক্ষেত্রে যেটা হয় শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, আলোক শক্তির রূপান্তর তোমরা দেখবা যে হারিকেন দেখছো না? হারিকেনের ওই চিমনির গায়ে যদি হাত দাও দেখবা হিট লাগে, গরম হয়ে যায়। তো আলোক শক্তিটা কি হয়েছে? তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার ওই যে সোলার প্যানেল, এখানে সূর্যের আলো পড়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? যে আলো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর বিদ্যুৎ শক্তির রূপান্তর যেমন তোমার তড়িৎ মোটর যেটা, মোটরের সাহায্যে আমরা পানি উঠাই না? এখানে কি হয়? ইলেকট্রিসিটি আমরা পাস করতেছি। এই ইলেকট্রিক শক্তিটা বা তড়িৎ শক্তি এটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়ে ওই যে পানি উঠাচ্ছে, মোটরে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। তারপর মনে করো যে ইস্ত্রি, হিটার এগুলাতে কি হয়? যে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। লাউড স্পিকারে কি হয়? তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তির পরিবর্তন, ওই যে আমরা কোষ দেখে আসছি, রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার কাঠকয়লা, পেট্রোল, কেরোসিন এগুলো যদি পুরাই আমরা, তাহলে এটার মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি এটা আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয়ার শক্তি রূপান্তর, নিউক্লিয়ার শক্তি এটা তোমার সাবমেরিনের মধ্যে নিউক্লিয়ার এনার্জি ইউজ করে সাবমেরিন গুলো চলে, হ্যাঁ? তাহলে নিউক্লিয়ার শক্তিকে কি করতেছে? যান্ত্রিক শক্তিতে পরিণত করতেছে। আবার পারমাণবিক চুল্লি, আমরা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলি, তাই না? এখানে কি করা হবে? নিউক্লিয়ার শক্তি থেকে বিদ্যুৎ প্রডিউস করা হবে। তার মানে নিউক্লিয়ার শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে। সৌরশক্তি, এই সৌরশক্তি ইউজ করে উদ্ভিদ কি খাদ্য প্রডিউস করে, সালোক সংশ্লেষণ যেটা আমরা বলি। তার মানে সৌরশক্তিকে কি করতেছে? রাসায়নিক শক্তিতে পরিণত করছে। আর জলবিদ্যুৎ, এটা হলো যে আমরা পানির শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, কাপ্তাই লেক, তাই না? এখানে কি হয়? জলবিদ্যুৎ উৎপন্ন হয়, যে পানির শক্তিকে আমরা ব্যবহার করে আমরা জলবিদ্যুৎ তৈরি করি। তো আমাদের কাপ্তাই একটা জল বিদ্যুৎ প্রকল্প আছে, আর একটা হচ্ছে ময়মনসিংহে, এটা স্থাপনের কাজ চলছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি অ্যান্সার দাও। 2 নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার দূরে সরে গেল, তাহলে সম্পূর্ণ কাজ হলো কতটুকু? আমরা জানি কাজ ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ। যদি দুইটা থাকে, আছে না? 2 নিউটন বল আর 5 মিটার দূরে সরে গেছে, কত হবে তাহলে? 10। আচ্ছা, কাজ ও বলের একক যথাক্রমে জুল ও ডাইন, এটা 31তম মতে আসছিল। ক্ষমতার একক কি তাহলে বলো? ক্ষমতার একক হলো ওয়াট। আর এটা ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? হর্স পাওয়ার। আচ্ছা, 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। আর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।